আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা বলতে পারেন যে এই টাইপের ঘটনা আমি এর আগে বলিনি। ঘটনাটি লাশ কাটা ঘর কেন্দ্রিক। তো কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আলী পিয়াস। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী সদর হসপিটালের লাশ কাটা ঘরের ওখানে। তো এই পিয়াস যিনি, ওনার পারিবারিক একটি ভয়ানক দুর্বিষহ একটি স্ট্রাগলের কথা বলেছেন। সেটি হচ্ছে 2012 কি 13 সালের দিকে যখন তিনি অনেক ছোট, তখন ওনাদের পরিবারে ভয়ানক দারিদ্র্য এসে ভর করে এবং এই দারিদ্র্যের কারণে ওনাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বিশেষ করে ওনার নানা যখন মারা যান তখন খুবই অবস্থা শোচনীয় হয়ে পড়েন। ওনার নানা মারা যাওয়ার পরে ওনার নানি, ওনার খালা, ওনার মামা, ওনার মা, ওনারা নোয়াখালী সদর হসপিটালের কাছাকাছি একটি বাসা ভাড়া করে থাকতেন। ওনারা সবাই মিলে পারিবারিকভাবে একটি কাজ করতেন, কুটির শিল্পের সাথে জড়িত ছিলেন এবং ওই কুটির শিল্পের একটি প্রোডাক্ট যেটি ছিল মোড়া। আমরা মোড়াতে বসি না, বিভিন্ন ধরনের মোড়া আছে, তো এই ধরনের মোড়া তৈরি করতেন তারা। এই মোড়াগুলো সারাদিন ধরে তৈরি হতো। বিকেলের দিকে তারা এই মোড়াগুলো নিয়ে, বিশেষ করে এই পিয়াস এবং তার মামার নাম হচ্ছে আওলাদ। তার মামার সাথে পিয়াসের বয়সের পার্থক্য 2 থেকে 3 বছর বা সর্বোচ্চ 4 বছর, এমনটা আর কি। মোটামুটি দুজন বন্ধুর মতোই ছিল। তো আওলাদ তিনি তখন একটি টেইলার্সের দোকানে কাজ শিখতেন। বিকেল হলে বাড়িতে ফিরে আসতেন, আর ফিরে আসার পরে পিয়াস এবং আওলাদ এই দুজন বানানো মোড়াগুলো নিয়ে তারা ওই নোয়াখালী সদর হসপিটালের আশেপাশে যে এলাকা সেখানে যেতেন। তো ওই দিন কোনো কারণে মোড়া নিয়ে তাদের যেতে যেতে দেরি হয়ে যায়, আর ওনার মামা যে আওলাদ, সেও টেইলার্সের দোকান থেকে বাড়িতে ফিরতে কিছুটা দেরি করে। আর এই কারণেই তাদের ওই মোড়া নিয়ে বাড়ি থেকে বের হতে দেরি হয়ে যায়। প্রতিদিন পিয়াস 1 জোড়া মোড়া এবং তার মামা আওলাদ 1 জোড়া মোড়া, এই 4টি মোড়া 2 জোড়া মোড়া নিয়ে তারা বাড়ি থেকে বের হন এবং নোয়াখালী সদর হসপিটাল আশেপাশের এলাকায় এবং কখনো কখনো হসপিটালের ভেতরে, তারা এই ভেতরের যে এরিয়াটা আছে সেখানে মোড়া নিয়ে ঢুকে অনেক রুগী এগুলো রুগীর আত্মীয় স্বজনরা তারা এটা কেনেন। স্পেশালি যেটা হয় সেটা হচ্ছে হসপিটালে দেখা যায় যে অনেক রুগী আসেন, তো রুগীরা হসপিটালে রাত্রে থাকেন, রুগীর সাথে যে আত্মীয় স্বজনরা থাকে হসপিটালে তাদের বসার মতো তেমন জায়গা থাকে না। তো বিভিন্ন কারণে সেখানে মোড়া বিক্রি হয় এবং হসপিটালে যেহেতু প্রচুর লোক সমাগম হয়, তারাও এই দৃষ্টিনন্দন মোড়াগুলো কিনে থাকেন। এই কারণে মূলত তারা ওই এলাকাতেই মোড়া বিক্রি করার জন্য যেতেন। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে পিয়াস এবং তার মামা আওলাদ তারা মোড়া নিয়ে বের হন। হসপিটালে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায় বলতে পারেন, তখন রাত নেমে এসেছে। সন্ধ্যার পর হসপিটাল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো হকারকে হসপিটালের এরিয়ার মধ্যে ঢুকতে দিত না, যার কারণে তারা সরাসরি সেখানে ঢুকতে পারছিলেন না। কিন্তু এই মোড়াগুলো তো তাদেরকে বিক্রি করতেই হবে, কারণ চরম দারিদ্র্যের মধ্যে তাদের সংসার চলছিল। পিয়াসের মামা আওলাদ পিয়াসকে বলেন যে তোর কাছে থাকা 2টো মোড়া আমাকে দে, আর তুই হসপিটালের মধ্যে ঢুকে যা, কারণ মোড়া হাতে নিয়ে বা কাঁধে নিয়ে তো ঢুকতে পারবে না ওই সময়টাতে। এবং বলে যে তুই হসপিটালের 3 নাম্বার গেট দিয়ে ঢুকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটা রয়েছে তুই ওই দিকে আয়, কারণ ওই দিকে তো লোকজন খুব কম যায়। আমি ঘুরে ওই দিকের যে গেটটা আছে ওই গেট দিয়ে ঢুকবো। গেট যদি বন্ধ থাকে তাহলে
গেট টপকে আগে মোড়াটা ভিতরে ফেলে দিব, তারপর আমি গেট টপকে ভিতরে ঢুকে পড়বো, তুই ওই দিকে চলে আয়। তখন উনি মানে পিয়াস আর কি তার কাছে থাকা মোড়া দুটো তার মামার কাছে দিয়ে দেন এবং অনায়াসে হসপিটালের মধ্যে সে ঢুকে যায় এবং ঢুকে তিনি তার মামার জন্য অপেক্ষা করতে থাকেন। পিয়াস একদম লাশ কাটা ঘরের কাছাকাছি যায়নি, বেশ দূরে দাঁড়িয়েছিল, কারণ সে জানে যে মামা ওই দিক দিয়ে চলে আসবে। অনেকক্ষণ হয়ে যায়, তার মামার আসে না। কারণ হলো ওই যে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেদিক দিয়ে আসতে তার বড় জোর 5 থেকে 6 মিনিট লাগার কথা, এর বেশি কিন্তু লাগার কথা নয়। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম ঘন্টা পার হয়ে যায়, তার মামা আর আসে না। তখন পিয়াস মনে করে কি ব্যাপার, কোনো বিপদে পড়লো কিনা, কারণ হয়তোবা ঢুকতে গিয়ে যদি নিরাপত্তা প্রহরীরা দেখে ফেলে, হয়তোবা তাদের দ্বারা সে আক্রান্ত হতে পারে বা তারা আটকে রাখতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তা করছিল। বিভিন্ন ধরনের চিন্তা করে সে হসপিটালের আশেপাশে এবং ভেতরে মূলত বিভিন্ন জায়গায় তার মামাকে দেখছিল যে আছে কিনা, কিন্তু কোথাও তার মামাকে পায় না। এমনটা কি হয়নি তো যে তার মামা ভিতরে ঢুকেছে, সাথে সাথেই মোড়া 2 জোড়া বিক্রি হয়ে গেছে এবং তাকে রেখেই চলে গেছে? কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, কারণ পিয়াসের মামা আওলাদ কখনোই পিয়াসকে ছাড়া একা একা যাবে না, কারণ তারা এভাবেই একসাথে আসতো এবং একসাথেই প্রতিদিন বাড়ি ফিরে যেত, কখনো আলাদা আলাদা যেত না। দুজনের কাছে কিন্তু আবার মোবাইল ফোন না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। তো পিয়াস অনেকক্ষণ অপেক্ষা করে সে চিন্তা করে যে মামা হয়তো আমাকে খুঁজে পায়নি, এই কারণে সে বাড়িতে চলে গেছে। এই চিন্তা করে পিয়াস বাড়ির দিকে চলে যায়। কিছু সময়ের মধ্যে বাড়িতে সে পৌঁছানোর পর সে বাড়ির সদস্যদেরকে জিজ্ঞেস করে যে মামা আসেনি। তো বাড়ির অন্য সদস্যরা, তার মা, খালা, নানি, তারা বলে যে না তো, তোমার মামা তো আসেনি। তখন সব ঘটনা তারা খুলে বলে যে এই ঘটনা, মানে পিয়াস খুলে বলে যে এরকম এরকম আমাকে বলেছিল, আমি তো ওই গেটের ওই পাশ দিয়ে গেলাম, কিন্তু মামা তো আসলো না। তখন এই পিয়াসের নানি, মা, এই দুজন পিয়াসকে নিয়ে আওলাদকে খুঁজতে বের হয়। এখন আওলাদকে খোঁজার জন্য তারা যে কাজটি করে, প্রথম হচ্ছে হসপিটাল পেছন দিকে যে গেটটি ছিল, যেটা লাশ কাটা ঘরের কাছের গেট, সেদিকে যায়, কিন্তু সেখানে দেখে গেট বন্ধ, ওখানে আওলাদ নেই। তখন তারা হসপিটালের মূল গেট দিয়ে ঢোকে। মূল গেট দিয়ে ঢোকার পর তারা ওই লাশ কাটা ঘরের কাছাকাছি যায়। তারা দেখে যে এদিকে আওলাদ আছে কিনা। এখন পিয়াস তো ছোট মানুষ ছিল, সে কিন্তু একা একা লাশ কাটা ঘরের খুব বেশি কাছাকাছি যায়নি, যেহেতু তাদের সাথে বড় মানুষ এসেছে, তারা পিয়াসকে সাথে নিয়ে ওইদিকে যায়। ওদিকে যাওয়ার পর তখন আওলাদকে খুঁজে পাওয়া যায়। তারা দেখে আওলাদ একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেহেতু হসপিটালের মধ্যেই ছিল। সে ওই রকম কোনো মানে সিরিয়াস কোনো সমস্যায় ছিল না, জাস্ট সেন্সলেস হয়েছিল। তাকে পানি ছিটা দেওয়ার পরে এমনিতেই তার জ্ঞান ফিরে আসে, তবে শরীরটা বেশ দুর্বল ছিল। ওদিকে মোরা যে দুটো মানে 4টা কোথায়, এইদিকে তাদের আর আসলে ওরকম কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা ক্ষতি হতে পারতো, এই সমস্ত জিনিস চিন্তা করে তারা ওই মোরার চিন্তা বাদ দিয়ে তাকে নিয়েই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর মোটামুটি বেশ অনেকক্ষণ, মানে মাঝরাত পর্যন্ত পিয়াসের মামা আওলাদ কোনো কথাই বলতে পারেনি। তো পরবর্তীতে তার মামাকে পানি পড়া খাওয়ানো হয়, তারপর আস্তে আস্তে সে কথা বলতে শুরু করে। তখন সে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সে বলে যে
পিয়াসকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে সে ওই 2 জোড়া মোড়া নিয়ে ঠিক হসপিটাল পেছন দিকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেই গেটের কাছে যায়। সেখানে যাবার পর সে মোড়াগুলো আগে দেয়াল টপকে ভেতরে ফেলে দেয়, তারপর সে ঠিকই আবার দেয়াল টপকে নিজেও ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর সে মোড়া নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটি জায়গায় তার চোখ আটকে যায়। দেখে যে বিশাল একটি প্রাণী, তার গলাটা অনেক লম্বা, সে গোল একটা কোনো একটা ট্যাঙ্কের মতো রয়েছে, তার মধ্যে মাথা ডুবিয়ে কিছু একটা খাচ্ছে। প্রিয় লিসেনার্স, যেই জিনিসটি মানে যেই একটা বড় ট্যাঙ্কের মতো যেটা, সেটি আসলে ছিল হচ্ছে বিভিন্ন লাশ কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রেখে সেই লাশের হাড় থেকে মাংসগুলো আলাদা করা, একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাংসগুলো আলাদা করার একটি পাত্র বলা চলে। অনেক সময় অনেক বেওয়ারিশ লাশ পাওয়া যায় যাদের কোনো আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা থাকে না বা খুঁজে পাওয়া যায় না। তখন এই লাশগুলো মেডিকেলের স্টুডেন্টদের লেখাপড়ার যেন কাজে লাগে, এই জন্য সেই লাশগুলো থেকে কঙ্কাল তৈরি করা হয় এবং সেগুলো মেডিকেল স্টুডেন্টদের লেখাপড়ার কাজে লাগে। এটা শুধু সেই লাশগুলোর ক্ষেত্রেই হয় যাদের কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না বা দীর্ঘদিন ধরে মর্গের ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে কিন্তু তাদের আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায়নি, এমনটা ক্ষেত্রে শুধু এই ঘটনাগুলো ঘটে, তাছাড়া এমনিতে কিন্তু হয় না। তো আওলাদ মামা তিনি দেখেন যে তার কাছে একটা বিশাল জিরাফ দাঁড়িয়ে রয়েছে, ওটা মূলত একটা জিরাফের মতো ছিল। তো আওলাদ মামা কিন্তু কখনো জিরাফ সামনাসামনি দেখেননি। তিনি এই বাচ্চাদের বইয়ে যে জিরাফের ছবি রয়েছে সেই ছবি দেখেছেন। প্রথমে আওলাদ মামা ভেবেছিলেন যে এটি মনে হয় হসপিটাল কর্তৃপক্ষই নিয়ে এসেছে চিড়িয়াখানা থেকে, কারণ সেটা আসলে একটা জিরাফই ছিল। জিরাফের মতো গায়ের রং, ঠিক এত বড় লম্বা, গলা লম্বা, যে কেউ দেখলে সেটাকে জিরাফই মনে করবে। তিনি করেন কি, মোড়াগুলো পাশে রেখে একটা গাছের আড়ালে দাঁড়ান এবং জিরাফটাকে দেখতে থাকেন, কারণ আগে তো কখনো জিরাফ দেখেননি তিনি। সামনাসামনি জিরাফ দেখে তার ভালো লাগে এবং সে অপলক দৃষ্টিতে জিরাফটির দিকে তাকিয়ে থাকে। জিরাফ ওই মগের মধ্যে, মগ বলতে ট্যাঙ্কের মধ্যে আর কি, মাথা নামিয়ে কিছু খাচ্ছিল। হঠাৎ করে কোনো কারণে ওই আওলাদ মামা একটু নড়াচড়া করে ওঠে, ওনার পায়ের নিচে ছোট্ট একটা প্লাস্টিকের বোতল, যে বোতলের মধ্যে পানি ছিল না, ওটার উপর ওনার পা পড়ে, যার ফলে ওই বোতলটা মচমচ শব্দ করে ওঠে। তখন ওই যে জিরাফের মতো প্রাণীটি সে মাথা তুলে পেছন দিকে ঘুরে তাকায়, মাথাটা ঘুরে তাকায়। তখন আওলাদ মামা দেখেন যে দেহটা জিরাফের মতো হলে মাথাটা মুখের অংশটা আসলে জিরাফের মতো নয়, এটা অনেকটা ড্রাগনের মতো এবং অত্যন্ত ভয়ঙ্কর তার চেহারা এবং চোখ দুটো জল জল করছে। শুধু যদি এতটুকুই হতো তাও একটা কথা ছিল। আওলাদ মামা দেখে তার মুখটা কিন্তু অনেক বড়, আর মুখের মধ্যে একটি মানুষের মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে রয়েছে এবং কোমর থেকে নিচের অংশ দুটো পা বেরিয়ে আছে। তার মানে হচ্ছে ওই প্রাণীটি ওই ট্যাঙ্কের মধ্যে থাকা কোনো একটি ডেড বডি খাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে আওলাদ মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পিয়াস, তার মা এবং তার নানি তিনজন মিলে ওখান থেকে আওলাদ মামাকে উদ্ধার করেন এবং আওলাদ মামা এই ঘটনাটি পরবর্তীতে সবার সাথে খুলে বলেন। পিয়াস লিখেছেন যে তিনি যদি হসপিটালের মূল গেট দিয়ে না ঢুকে ওনার মামার সাথে যদি ওই পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করত, তাহলে সেও ওই ভয়ানক প্রাণীটিকে দেখতে পেত। কিন্তু আমরা কেউই চাই না এই ধরনের প্রাণী আমাদের সামনে পড়ুক এবং আমরা সেটা দেখি। আসলে সেটি কি প্রাণী ছিল?
আমরা তো এতটুকু নিশ্চিত সেটি কোনো ভয়ঙ্কর পিশাচ জিন ছিল, কিন্তু জিরাফের আকৃতি নিয়ে সেটা খাওয়ার উদ্দেশ্য কি ছিল এটা আমরা জানি না, বা জিরাফের আকৃতির ভয়ানক কোনো পিশাচ আছে কিনা সেটি আমরা না জানলেও আজকের এই ঘটনা থেকে এতটুকু তো বুঝতে পারলাম যে আসলে জিনরা ইচ্ছাধারী প্রাণী। তারা তাদের প্রয়োজনে যে কোনো ধরনের রূপ তারা নিতে পারে তাদের সুবিধার্থে। হয়তোবা এমন ঘটনাটি এখানে ঘটেছিল। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি শেখ সিদ্দিকুর রহমান, লিখছি গাজীপুর থেকে। আমার গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানায়। তবে হাই স্কুলে পড়াকালীন সময়ে কয়েক বছর খালার বাড়িতে ছিলাম। সেখান থেকেই পড়াশোনা করতাম। আমার খালার বাড়ি সাতক্ষীরা জেলার লাবসা গ্রামে। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা ওই এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা মূলত একটা পুরনো বাড়িকে নিয়ে। তো আমি সোজা ঘটনাতে চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। স্কুলে যেতে আসতে রাস্তার ধারে একটা বাড়ি পড়তো, যেটা দেখলে মনে হতো বাড়িটা যেন 100 বছর পুরনো। খুবই জরাজীর্ণ অবস্থা। তখনও অবধি আমি এই বাড়ির কাহিনী জানতাম না। 3 তলা একটা বাড়ি, জায়গাটা জায়গায় জায়গায় ইট খুলে পড়ছে। আশেপাশের এলাকাটাও অনেক নীরব, মানুষজন এদিকে খুব একটা আসে না। রাস্তার বাম পাশে বড় বড় গাছপালার ভেতরে বাড়িটা দাঁড়িয়ে আছে। উল্টো পাশে একটা বড় পুকুর। তখন শীতের সময়। একদিন আমি আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে বললাম রাতের বেলা খেজুর গাছ থেকে রস চুরি করে নিয়ে ওই বাড়িতে বসে ক্ষীর রান্না করে খাবো। আমার কথা শুনে ওরা কিছুক্ষণ হাসলো। তারপর আমাকে আড়াল করে নিজেদের মধ্যে একটা আলোচনা করলো, আর আমাকে বলল, ঠিক আছে, তুই তাহলে ঠিক রাত 12টার পরে এই বাড়ির পেছনে বাগানে এসে দাঁড়াস, আমরাও আসবো। আমি ওদের কথায় রাজি হয়ে গেলাম। তারপর বাড়ি ফিরে আসলাম। সে রাতে আর আমার তেমন ঘুম হলো না। কথা মতো 12টার পরে একটা টর্চ লাইট নিয়ে গায়ে চাদর জড়িয়ে আমি বেরিয়ে পড়লাম সেই পুরনো ভাঙাচোরা বাড়িটার উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশায় ঢাকা। কোনো মতে সেই বাড়ির পেছনের বাগানে আমি পৌঁছে গেলাম, কিন্তু ওদের কারো দেখা পেলাম না। অর্থাৎ তার কোনো বন্ধুকে তিনি সেখানে দেখলেন না। তখন আমাদের কারোরই ব্যক্তিগত কোনো ফোন নেই, তাই ভাবলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যদি ওরা আসে নাকি। না আসলে আমি বাড়ি ফিরে যাব। শীতের সময় বাইরে অনেক ঠান্ডা লাগছিল, এজন্য আমি সেই বাড়ির ভেতরে ঢুকে এসে বসে রইলাম, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। বেশ অনেকক্ষণ কেটে যাবার পরেও ওরা এলো না কেউ। আমি তখন ভাবছি যে চলে যাব। ঠিক এমন সময় একটা শব্দ শুনতে পেলাম, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। শব্দটা আসছিল উপরের তলা থেকে। আমি কিছুটা শিউরে উঠলাম, এখানে তো কোনো বাচ্চার থাকার কথা না। আমি তখন আর সাহস দেখালাম না। আমি চুপচাপ বাড়িটা থেকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে উপরের দিকে তাকাতেই দেখলাম 3 তলার একটা ঘর থেকে আলো আসছে, সেই সাথে বাচ্চার কান্নার আওয়াজও। আমি কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই পেছনের বাগান থেকে একটা শেয়ালের ডাক দিয়ে ওঠে, আর সাথে সাথে 3 তলার সেই ঘরের জানালা দিয়ে একটা মুখ বাইরে বেরিয়ে এলো। আমি দেখলাম একজন মাঝবয়সী মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে জানালা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড রকম ভয় পাথর হয়ে যাই। ভয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে আসে আমার মুখ থেকে। আর তখনই সেই মহিলাটা আমার দিকে ঘুরে তাকায়। তার মুখের দিকে তাকাতেই দেখলাম তার পুরো চেহারাটা যেন রক্ত শূন্য। সে মুখে কোনো ভাবভঙ্গি নেই, শূন্য দৃষ্টিতে যেন একটা লাশ আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পরে আমি এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি। পরদিন বন্ধুদেরকে অনেক বকাঝকা করি ওরা না আসার জন্য। ওরা আমাকে অবাক করে দিয়ে বলে, তুই কি সত্যিই রাতে গেছিলি ওই বাড়িতে? তুই জানিস না ওই বাড়ির গল্প? আমি বললাম, কোন গল্প? ওরা তখন বলে, আমরা মনে করেছিলাম যে তুই মনে হয় মজা করছিস, কেননা রাতের বেলা ওই বাড়ির ধারে কাছে যাওয়ার কথাও কেউ ভাবতে পারে না। আমি তখন ওদেরকে গত রাতে দেখা সেই জিনিসটার কথা বলি। ওরা তখন ভীত কণ্ঠে বলে, ঠিক এই কারণেই আমরা কেউ আসিনি।
ওই বাড়িটা অভিশপ্ত। আমি তখন তাদের কাছে কারণটা জিজ্ঞেস করলে তারা আমাকে ওই বাড়ির ইতিহাসটা জানায়। অনেক বছর আগে একজন ধনী লোক এখানে এই বাড়িটা বানায়। তার বউ আর ছোট শিশু বাচ্চা নিয়ে তিনি সুখেই ছিলেন, কিন্তু হঠাৎ একদিন তার বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর ওই মহিলা পাগল প্রায় হয়ে যান এবং ভদ্রলোকও অনেক ভেঙে পড়েন, কেননা প্রায় সময়ই তাদের ছোট শিশু বাচ্চাকে তার বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে দেখতেন। অর্থাৎ তখন কিন্তু সেই শিশু বাচ্চা ইহলোক ছেড়ে গেছে, অর্থাৎ সিঁড়ি থেকে পড়ে মারা যাবার পরেই সেই ভদ্রলোক অনেকটা ভেঙে পড়লেন। তার স্ত্রী প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিলেন এবং তখন তারা দেখতেন যে সেই শিশু বাচ্চা তাদের বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। মাঝে মাঝে ভদ্রলোক বাইরে থেকে ফিরে এসে দেখতেন তার মৃত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে তার স্ত্রী। সে কিছু বলতে গেলেই চোখ মোটা মোটা করে তার দিকেই তাকিয়ে থাকতো সেই বাচ্চাটা, অর্থাৎ এটা কোনো অশরীরই হবে। একবার রাতের বেলা তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ তার কাছে মনে হলো কিছু একটা যেন তার গলা চেপে ধরেছে। চোখ খুলে তাকাতেই দেখেন তার ছোট বাচ্চা রক্তলাল চোখ নিয়ে তার গলা চেপে ধরে আছে। এই ঘটনার পর তিনি তার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে অন্য জায়গায় চলে যান। কিন্তু ওনারা চলে যাবার পর গ্রামের মানুষজন অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। রাতের বেলা যখন মানুষ ওই রাস্তা দিয়ে ফিরত তখন শুনতে পেত বাড়ির ভেতর থেকে ভেসে আসছে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আর সেই সাথে একজন মহিলার কণ্ঠস্বর যে সেই বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে। অনেকে দেখতেন বাড়ির মধ্যে আলো জ্বলছে এবং সেই আলোতে দুজন মানুষের ছায়ার হাঁটা চলাও বোঝা যেত। ওদিকে বাড়িটার উল্টো পাশে সেই বড় পুকুরে কেউ সন্ধ্যার পরে এলে তাকে পানির নিচ থেকে কেউ একজন টেনে নিয়ে যেত, পরে আর খুঁজে পাওয়া যেত না। এরকম কয়েকজন সেখানে প্রাণ হারিয়েছেন। এছাড়াও ওই পুকুরের আরো ইতিহাস আছে। এখানে অমাবস্যা পূর্ণিমার রাতে একটা সোনার নৌকা ভেসে উঠত এবং তার মধ্যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র থাকত, আর সবগুলোই সোনার। তবে কেউ সেগুলো নিতে পারত না। আবার মাঝে মাঝে মানুষ দেখত পানির তলা থেকে বিশাল বড় একটা চোখ উপরের দিকে তাকিয়ে আছে, যেন অলৌকিক কোনো প্রাণী। এইসব ঘটনার পর গ্রামের মানুষ ওইদিকে যাওয়াটা একেবারে কমিয়ে দেয়। আজও সেই পুরনো বাড়িটা সেইভাবেই দাঁড়িয়ে আছে। যদি কখনো সাতক্ষীরা আসেন তবে দেখে আসবেন লাপসা গ্রামের পুরনো অভিশপ্ত সেই বাড়িটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছে। যে ঘটনাটা এখন উনি শেয়ার করেছেন এটা ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবার নাম আজহারুল ইসলাম। তা আমি সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। এটা 2000 সালের আগের একটা ঘটনা। এটা 1995-96 সালে একটা ঘটনা হবে। তো আজহারুল আঙ্কেল তিনি নাকি 2000 সালের আগেই তিনি কবিরাজি এবং হুজুর বা যে কাজগুলো তিনি করতেন, মানে মানুষের যে সেবাগুলো করতেন কবিরাজি কাজগুলো করে, সেটা নাকি 2000 সালের আগে ছেড়ে দেন। তো ছেড়ে দেন কেন বা কী কারণে ঘটনাটা ঘটেছে এটাই আজকে এই ঘটনায় বলা হয়েছে। ওনার যে দাদা ছিল সেই দাদা ছিলেন একজন বেশ পরেশগার মানুষ। আজহার আঙ্কেল ওনার সেই বাপ দাদার কাছ থেকে কিন্তু এরকম কবিরাজি বিদ্যাটা শিখেছিলেন। তো ওনার যে দাদা ছিল, মানে আজহার আঙ্কেলের যে দাদা ছিল, সেই দাদা উনি একটা মানে 4টা বই নাকি তিনি লিখেছিলেন এবং এটা নাকি এমনভাবে লিখেছিলেন যে একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের মানে কিছু মানে কি মানে এটাকে ওনারা মানে যেটা সে আমাকে বলেছেন যে 4টা বইয়ের মধ্যে বেশ কিছু আমল ছিল। এই আমলগুলো নাকি ওনাদের কবিরাজি বিদ্যায় অনেক কাজে আসতো। তো সেই কিতাবগুলা এমন অবস্থা ছিল যে একটা কিন্তু হারায় গেলে হবে না, 4টা কিতাবই নাকি থাকতে হবে। যদিও আমাকে পারভেজ বলেছে যে 4 নাম্বার যে কিতাব যে বইটা আছে সেটা নাকি হারিয়ে গিয়েছে। তো এই জন্য ওনার বাবা এখন আর সেই কবিরাজি কাজগুলো করে না। যাও তো 95 সালের দিকের ঘটনা। তো সেই যে 4টা বই ছিল তার মধ্যে 3টা বই, প্রথম যে 3টা বই সে আঙ্কেল তিনি নাকি এটা ভালোভাবে আমল করেছে এবং আমলগুলো ছিল এরকম যে এগুলা পড়লে নাকি যে সমস্যার সমাধানগুলো করা যেত সেটা নাকি সেখানেই মানে সঠিকভাবে লেখা ছিল। কিন্তু চতুর্থ যে বইটা ছিল সেই বইটা যখন সেই
আঙ্কেল মানে পারভেজ ভাইয়ের আব্বা, যিনি সেই বইটা যখন পড়ছিলেন, তিনি দেখছে যে এখানে বেশ কয়েকটা সমস্যা আছে, এই আমলগুলো করলে বেশ মানে বিশেষ করে সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানগুলো কোথাও তিনি খুঁজে পাচ্ছিলেন না। মানে দেখা যাচ্ছে আমলগুলো সঠিকভাবে লেখা, কিন্তু এটা কীভাবে সমাধান করতে হবে সেই সমাধানগুলো কিন্তু ঠিকভাবে নাই, কিন্তু আগের বইগুলোতে সমাধানগুলো ঠিক সঠিকভাবেই ছিল। তো তিনি চিন্তা করতে থাকে যে ওনার থেকে হয়তো কোনো বড় কবিরাজ আছে বা কেউ হয়তো এটা সমাধান করতেও পারে, কারণ তিনি কোথাও আশেপাশে তখন পরিবারের মধ্যে কারোর মধ্যেই তিনি সমাধানগুলো পাচ্ছিল না। অনেক কষ্টে তিনি তার এক বন্ধুর এক পরিচিত এক লোকের মাধ্যমে একজন বড় মাপের কবিরাজের সন্ধান পান, এবং সেই কবিরাজের কাছে তিনি যাওয়ার আগে তিনি দেখছেন যে এই যে আমলগুলো আছে যেগুলো সমাধান তিনি পাচ্ছেন না, সেইটা জানতে হলে মনে হয় তাকে ইসলাম বিরোধী কিছু কাজ করা লাগতে পারে। তিনি বেশ এটাতে একটু মন খারাপ হয় যে ইসলাম বিরোধী কোনো কাজ তো আমি করবো না, তবুও তার মাথায় একটা বিষয় ঢুকে গিয়েছিল যে কবিরাজি চিকিৎসা মানে যদি শিখতেই চাই বা কবিরাজি কাজগুলো যদি আমার করতেই হয়, তাহলে এটা একটু করে দেখি না কি হয়, মানে একটু শয়তানি বুদ্ধি ওনার মাথায় ঢুকে গিয়েছিল। তারপর তিনি একটা লোকের এরকম সন্ধান পান, সেই লোকটাকে তিনি দাদা নামেই ডাকতো। তো বেশ কয়েক মাস তিনি সেই লোকের কাছে যান, সেই দাদার কাছে যান, এবং গিয়ে তিনি বিদ্যাটা মানে সেই আমলগুলা নিয়ে কথাবার্তা বলেন, এবং কথাবার্তা বলার পর তাকে সেই লোক ভালোভাবেই সমাধানগুলো দিচ্ছিল, কিন্তু তিনি দেখছে যেটা তিনি ভেবেছিল যে আসলে কিন্তু এটা ইসলাম বিরোধী কাজ হয়ে যাচ্ছে, মানে সেই আজরাইল আঙ্কেলটা তিনি দেখছে। তো এরকম 12-13টা আমলের সমস্যার সমাধান করার পর যখন দেখছে যে অনেক মানে আর অল্প কিছু আমল আছে যেগুলো সমাধানগুলো করতে হবে, কিন্তু তখন তিনি নিজে থেকেই সরে যেতে চান সেই আজহারুল আঙ্কেল, কারণ তিনি ভাবছিল যে না, অনেক গুনার কাজ হয়ে গেছে, আসলে এটা আর করা সম্ভব না বা আমি করতে আগ্রহী না। তারপর তিনি কিছুটা পিছপা হয়ে যান সেই দাদার কাছ থেকে, এবং তিনি সেই লোকটার কাছে আর যান না। তো এদিকে তিনি কোনোভাবে শুনতে পেরেছিলেন যে সেই লোকটা যে কোনো মুহূর্তে কালো জাদু করতে পারে, এবং কালো জাদু করে সেই আজহারুল আঙ্কেলকে মেরে ফেলতে পারে। কারণ হচ্ছে সেই লোকটা দেখছে যে আজহারুল আঙ্কেলের কাছে যে বইগুলা ছিল সেগুলা খুব উপরের লেভেলের বই, এবং উপরের লেভেল বলতে এগুলোতে নাকি আরও ভালোভাবে কবিরাজি বিদ্যা আছে, যেটা ভালোভাবে শিখলে নাকি সেই কবিরাজটা নাকি আরও অনেক কাজ করতে পারতো। তিনি যখন এগুলো নিয়ে ভাবতে থাকে, এবং ওনার একটাই টার্গেট ছিল, কোনো একটা সময় হয়তো আজহারুল আঙ্কেল বুঝতে পেরেছিল এটা, তো সেই যে কবিরাজের কাছে তিনি যেতেন সেই আজহারুল আঙ্কেল, সেই কবিরাজ ভাবছে যে 4টা বই কীভাবে সেই আজহারুল আঙ্কেল থেকে নেওয়া যায় বা এই আমলগুলো কীভাবে সংগ্রহ করা যায়। এদিকে আজহারুল আঙ্কেলও যখন বুঝতেছে বিষয়টা অন্যরকম হতে পারে, কিন্তু আমি বলেই দিয়েছি যে উনি এটা একটু আলাদা হয়ে গিয়েছে, ওনাকে ইগনোর করছেন, যাচ্ছেন ওনার কাছে। তো এদিকে বিভিন্ন মাধ্যমে আজহারুল আঙ্কেল জানতে পারে যে ওনাকে কালো জাদু করে হয়তো কোনো একটা ক্ষতি করতে চাচ্ছে সেই লোকটা। যাই হোক, এরকম দিন যাচ্ছিল। কয়েক মাস পর সেই যে দাদা আছে তিনি বা যেই লোকটার কাছে তিনি যেতেন, যে কবিরাজটা, তিনি কোনো একটাভাবে সেই আজহারুল আঙ্কেলকে ডাকেন এবং ডেকে বলতেছে, দেখো তোমার যে চতুর্থ বইটা আছে সেই বইটার মধ্যে তো বেশ কয়েকটা আমল শেষের দিকে আছে, তুমি এটা তো শেষ করতে পারো নাই, এটার একটা সমাধান আছে, ইসলাম বিরোধী কোনো কাজ হবে না, তুমি বুঝতে পারছো তুমি কেন চলে গেছিলে, আমি এটা সমাধান করে দিব। কিন্তু আসলে কিন্তু তার উদ্দেশ্যটা ছিল খারাপ, সে চাচ্ছিল সেই বইটা এবং সেই সম্পূর্ণ বইটা নেওয়ার জন্য সেই কাজটা করছিল। তারপর সেই আজহারুল আঙ্কেল উনি তো মানে উনি সোজা সাপটা মানে উনি সেই কবিরাজের কাছে চলে যায়, এবং সেই কবিরাজ বলতেছে, দেখো একটা কাজ করতে হবে, এই কাজটা করলে সমাধানটা হয়ে যাবে। তো তোমাকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে তুমি 4টা বই যেটা আছে এটা আমার কাছে দিয়ে যাও, এবং দিয়ে যাওয়ার পর তোমাকে এই যে লাস্টে যে কয়েকটা আমল আছে সেই আমলগুলো সমাধান করার জন্য তোমাকে একটা জায়গায় যেতে হবে। তো একটা ঠিকানা দেয়, ঠিকানা দিয়ে বলছে এরকম একটা ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ে পার হয়ে একটা পুরাতন কবরস্থান আছে। তো বলতেছে, দেখো ওই কবরস্থানের একটু আগে দেখবা একটা জায়গা আছে, নির্দিষ্ট একটা জায়গার কথা বলে, এবং বলতেছে যে ওখানে একটা লাশ আছে, তুমি লাশটার ওখানে যাবা, কিছু আমল করতে করতে ওখানে যাবা, এবং সেই লাশটার যে মাথাটা আছে মাথাটা খুলি তুমি নিয়ে আসবা, এবং তুমি যে কাজটা করবা যে তোমাকে আমি একটা ছুরি দিব আর দড়ি দিব, তুমি কোনোভাবেই নিজের হাত স্পর্শ করতে পারবে না, ছুরি দড়ি দিয়েই মাথাটার মধ্যে ওই ঘিলুটা মাথা যে খুলিটা সেটা বেঁধে তুমি নিয়ে আসবা টান দিয়ে, একবার তার মাথাটা খুলে যাবে। আর কিছু উনি রিচুয়াল দেবো যেগুলো করতে থাকবে, কোনো ভয় পাবা না। তারপর সে আজহারুল আঙ্কেল তিনি নাকি সে উদ্দেশ্যে যায়, এবং তিনি যখন যায় সেই রাস্তা দিয়ে প্রচণ্ড নাকি ঝড় হচ্ছিল এমন অনুভব হচ্ছিল, এবং তিনি বেশ কিছু হুঙ্কার পাচ্ছিল যাওয়ার সময়, যেটা তিনি বুঝে গিয়েছিলেন যে ব্ল্যাক ম্যাজিক করতে বা কবিরাজ চিকিৎসা করতে এগুলো অনেক সময় হতে পারে। কিন্তু ওনার একটাই কথা যে এরকম তো এতটা খারাপ অবস্থা হওয়ার কথা না। তবুও তিনি যখন গিয়েছিলেন সেই রাস্তায়, তার কিন্তু সেখান থেকে ফেরত আসার কোনো উপায় ছিল না। তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন, তারপরও এগিয়ে যাচ্ছিলেন।
তো সেই নির্দিষ্ট জায়গা অনুযায়ী একটা গাছের নিচে সেই কবরটা ছিল, সেখানে তিনি যায় এবং গিয়ে সেই ছুরি দিয়ে মাটি খুঁড়ে দেখছে যে কবরটা ঠিকই আছে কিন্তু খুলিটা নাই। তারপর তিনি সেই মুহূর্তে ঠিকই বুঝে যায় যে এই খুলি নিশ্চিত সেই দাদা তিনি আগেই সরাই ফেলছেন। এখানে শুধু তাকে শেষ করবার জন্য তিনি আনছিল। শেষ করার উদ্দেশ্য হচ্ছে আজহার আঙ্কেল যাতে ভয় পায় এবং ভয় পেয়ে যাতে উনি এখানে ওনার একটা ক্ষতি হয়ে যায়, এই জন্য সেই উদ্দেশ্যে তিনি আনছিল। কিন্তু আজহারুল আঙ্কেল বেশ কয়েকটা আমল জানতো যেগুলোতে তিনি নিজের জীবনটা আত্মরক্ষাটা করতে পারতেন আর কি। তো তিনি সে আমলগুলো করতে থাকেন এবং দ্রুত সেই কবিরাজের কাছে আবার ফেরত আসেন, যে লোকটার কাছে তিনি 4টা বই দিয়ে গিয়েছিলেন। তখন সেই কবিরাজ তাকে দেখে তো অবাক, বলতেছে তুমি কি আবার, তুমি ঘন্টাখানের মধ্যে ফিরে আসলা, কই খুলি কই? তখন আজহার আঙ্কেল শুধু বুঝ দিয়ে বলেন যে খুলে আমি ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই, আপনি 4টা বই আমাকে দেন। তো সেই লোকটা সেই বইটাগুলো দিয়ে দিতে বাধ্য হয় এবং তারপর সেই আজহার আঙ্কেল তিনি তো ফেরত আসে এবং তিনি যেই মাধ্যমে সেই লোকটার সাথে পরিচয় ছিল সেই লোকটাকে সব কিছু খুলে বলে যে দেখেন সে আসলে আমার কোনো ক্ষতি করতে চেয়েছিল এবং তিনি পারে নাই, এবং তিনি বেশ কয়েকটা জিন বা কিছু একটা লেলিয়ে দিয়েছিল যেখানে সেই রাতে ওনার যাওয়া লেগেছিল যে ওই লাশটা নেওয়ার বা খুলিটা নেওয়ার জন্য। তা আজহার আঙ্কেল বিষয়টা বুঝায় এবং সেই দাদাকে এই বার্তাটা উনি পাঠিয়ে দেন। তারপর সেই আজহার আঙ্কেলের সাথে দাদার নাকি কখনো আর কথা হয় না। তারপর কোনো একটা কারণে সেই 2000 সালের 2-1 বছর আগে ওনার সেই 4র্থ বইটা কোনো কারণে একটা হারায় যায়। কীভাবে হারায় যায় আজও বলতে পারে না। তারপর তিনি আসলে 2000 সাল থেকে আর পরে কবিরাজি এই চিকিৎসাটা বা ওইরকম কাজগুলো উনি আর করে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটা একটা ডোমকে নিয়ে। সাধারণত ডোম অনেকেই জানে না। ডোম আসলে ওই হাসপাতালের মর্গে যিনি কাজ করেন তাকেই মূলত ডোম বলে। তো রাসেল ভাই, তার একটি ঘটনা আমি রিসেন্টলি শুনেছি, তো সেটাই আপনার কাছে শেয়ার করছি। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। রাসেল ভাই, আমার যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু এই হাসপাতালটার যে ঘটনা আমি বলছি, এই হাসপাতালটা এই ঠিকানায় না। এটা একটা সরকারি হাসপাতাল ছিল এবং হাসপাতালটার ঠিক পাশেই ছিল একটা ছোট্ট লাশ কাটা ঘর। সাধারণত এই হাসপাতালে সরকারি হলেও ওই রকম লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় না। সাধারণত সেখান থেকে লাশটাকে ট্রান্সফার করে জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝে মাঝে কিছু কারণে সেখানেও লাশ কাটা হয়। তো সেই লাশ কাটা ঘরেই একজন লোক ছিল যার নাম হচ্ছে রফিক, এবং এই রফিকের সাথে আমার গত 7 দিন আগে দেখা হয়েছিল। উনি বাজারে আসছিল, আমিও বাজারে গেছি। বেশ কিছুদিন থেকে আমি এই ভূত রিলেটেড ঘটনাগুলো কালেক্ট করি। তো তখন ওনার সঙ্গে আমার দেখা হয় এবং আমরা দুজন চা খাওয়া শেষ করে দুজন একসঙ্গে বাড়ি ফিরতেছিলাম। তখন উনি আর কি আমাকে এই ঘটনাটা শেয়ার করেন। তো রাসেল ভাই, এই যে রফিক আছে, উনি প্রায় 8 বছর ধরে হাসপাতালের ডোমের কাজ করত। লাশ দেখা, লাশকে গোসল করানো, ময়নাতদন্তের জন্য শরীরটাকে রেডি করা। উনি ওনার জীবনে এই সমস্ত কাজ অনেক করেছেন। কতগুলো লাশ কেটেছেন এইটা উনি ঠিকভাবে বলতে পারেন না, কিন্তু ওনার অভিজ্ঞতা এতটাই যে উনি একটা লাশের কাটতে কতক্ষণ সময় লাগবে, এই লাশটার আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, এই বিষয়েও অনেকটা ধারণা তার লাশটা দেখার পরেই হয়ে যায়। যাই হোক রাসেল ভাই, আমরা এখন মূল ঘটনায় যাই। মূল ঘটনাটা একটু অন্যরকম, এবং এই যে যেদিন ঘটনাটা ঘটে সেই দিন ওই রফিক সাহেবের মাথায় একটু ব্যথা লেগেছিল, কোথাও একটা ধাক্কা লেগে, এবং তিনি সেই দিন ওই মর্গের যে ওনার যে থাকার একটা ঘর ছিল সেই ঘরে না থেকে উনি হাসপাতালে এসে হাসপাতালের একটা বেডে শুয়েছিলেন। এবং এই বেডে শুয়ে থাকার ফলে তার আর টেনশন ছিল না যে আজকে মর্গে কাজ করতে যাইতে হবে বা মর্গের কেউ আসবে, এই সমস্ত কিছু টেনশন না করে তিনি ঘুমিয়ে যান। এবং হঠাৎ করেই ওনার ফোনে রাত 2টা বাজে হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটা ফোন আসে। ফোনটা ঠিক এরকম, রফিক ভাই, অজ্ঞাত একটা লাশ এসেছে, মর্গে রেখে দাও, কালকে এটার কাজ করা হবে। আর এই যে
মর্গের যে চাবি ছিল সেই চাবিটা রফিক ছাড়া অন্য কারো কাছেই ছিল না। সাধারণত অন্য কেউ এই চাবিটা নিত না বা এই চাবিটা রাখতেও চাইতো না, এজন্য রফিকের কাছেই এই চাবিটা থাকতো। যাই হোক, রফিক যখন ওই ফোনটা পাইলো তখন সে উঠে দেখে যে না, তার শরীর বেশ ঠিকঠাক লাগতেছে, সে এটা করতে পারবে। যাই হোক, হসপিটাল থেকে একটা স্ট্রেচার নিয়ে সে সোজা চলে গেল ওই কি বলে জরুরি বিভাগে। এবং জরুরি বিভাগে গিয়ে দেখলো মানুষ তেমন নাই, একদমই ফাঁকা। সেখানে শুধু যে রেজিস্ট্রেশন করার যে লোকটা থাকে সেই লোকটা বলতেছে, ভাই এই যে এই লাশটা আপনি নিয়ে মর্গে রেখে দেন, কালকে সকালে এটার কি করা হয় পরে দেখা যাবে, এটা পুলিশ কেস হয়ে গেছে। তো যাই হোক, যখন রফিক সাহেব দেখলেন যে চাদরে ঢাকা, একটা লাল চাদরে ঢাকা একটা পুরুষ মানুষের লাশ, বয়স আনুমানিক 30 কি 40 বছর হবে, কোনো পরিচয় নেই, শুধু মুখটা ঢেকে রাখা। তো বিষয়টা দেখে রফিক সাহেব বেশ খানিকটা অবাক হয়ে গেল। আরে বাপ রে বাপ, এই একটা লাশ, অজ্ঞাত লাশ, তাও আবার আমাদের হসপিটালে এসেছে। তখন উনি ভাবলো যে এই লাশটা হয়তো তাকে কাটতে হবে না, যদি কাটতে হয় আজকে রাত্রেও তো অর্ডার দিত। যাই হোক, এটা মনে হয় কালকে সকালে কাটতে হবে বা কালকের এটা কাহিনি। উনি কি করলেন কি, ওই লাশটাকে তার স্ট্রেচারে তুলে ওই যে নাম ছিল রেজিস্ট্রেশন করার যে কাজগুলো ছিল সেগুলো সব কিছু মানে কাজ করতেছে আর কি। আর যখন কাজ করতেছে ঠিক তখনই হঠাৎ করে কেমন যেন একটা শব্দ আসতেছে, কোথার থেকে যেন একটা শব্দ আসতেছে। শব্দটা শুনে রেজিস্ট্রেশন করার লোকটা আর রফিক বেশ খানিকটা অবাক হয়ে যায়। যাই হোক, ওনারা একটু বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা এখানে আছে। তো রফিক এত কিছু না ভেবে সে ঘুম থেকে উঠে আসছে, তার মাথা এমনিতেই ভালো লাগতেছে না। সে লাশটাকে নিয়ে একদম তার যে লাশ রাখার যে ঘর, তার যেটা ঘর, সেই ঘরের কাছে গেল এবং ঘরের তালাটা খুলে স্ট্রেচারটা ভিতরে ঢুকালো। এবং ঢোকার পরে তার কিছু আবার কাজ আছে, তার যে একটা খাতা আছে রেজিস্ট্রি করা খাতা, সেই খাতার মধ্যে আবার এই নাম উঠাইতে হবে, কতটার সময় আসলো, কি সমস্যার জন্য আসলো, এগুলো আবার তার কাছে আবার মানে একটা নথি রাখতে হয়। যাই হোক, সে লাশটা স্ট্রেচারে রেখে ওই যে তার যে খাতাটা ছিল রেজিস্ট্রি খাতা, সেই খাতাটা আনতে একটু ভিতরে যাওয়া লাগে। সে সেই খাতাটা নিয়ে আসতেছে, ঠিক আসার সময় সে অদ্ভুত রকমের একটা শব্দ পেল। তার যে লাশ টাকার ফ্রিজগুলো ছিল, আলমারিগুলো ছিল, সেই আলমারিগুলো থেকে কেমন যেন ঠক 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 একটা শব্দ আসতেছে, স্টিলের শব্দ। এইটা শুনে রফিক একটু অবাক হয়ে গেল এবং ভাবলো, কি রে, এত রাত্রে আবার কি ইঁদুর টিঁদুর হয়তো কোনো কিছু হবে। কিন্তু যখন শব্দটা অনবরত চলতে থাকলো তখন রফিক একটু অবাক হয়ে গেল যে আসলে এটা কি। তখন ওই যে মানে কি বলে, রফিক ওই শব্দটা না খোঁজা বাদ দিয়ে, এগুলো পাত্তা না দিয়ে, উনি ওনার মতো লাশটার যে নাম, যে মানে যেটা পেয়েছে আর কি, নামটা, তারপর হচ্ছে কখন আসলো, কি সমস্যা, এগুলো লিখে উনি মানে চলে আসতে চাইছেন। ঠিক তখনই উনি হঠাৎ করেই তার চোখে পড়ল যে এই যে তার যে টেবিলটা ছিল, স্টেশনে ছিল, সেই স্টেশনের যে উপরে রাখা লাশটা, মানে তার যে বুকটা আছে, বুকের কিছুটা অংশ সামান্য উঁচু মনে হচ্ছে। এটা দেখে রফিক সাহেব বেশ খানিকটা অবাক হয়ে গেল। তারপর দেখলো এই যে উঁচু অংশটা যে আছে, সেই উঁচু অংশটা আবার নিচু হয়ে গেল। মানে রাসেল ভাই, এটাতে উনি বুঝতে পারছেন যে এটা লাশটা নিঃশ্বাস নিচ্ছে এই টাইপের। কিন্তু উনি মানে বিষয়টাকে একটু থামলো, একটু ভাবলো এবং পরবর্তীতে ভাবলো যে আরে আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমার তো মাথা ব্যথা হচ্ছে, একটা মরা লাশ আবার নিঃশ্বাস নেবে কীভাবে। যাই হোক, সে এই লাশটাকে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে মর্গের দরজা বন্ধ করে দিয়ে সে বাইরে চলে আসলো। এবং বাহিরে চলে আসার প্রায় 10-15 মিনিট পর উনি দেখলেন যে হাসপাতালের করিডোরের দিয়ে মানে করিডোর দিয়ে যখন হাঁটতেছেন তখন দেখলেন যে হঠাৎ করেই তার মোবাইলটা বেজে উঠল। এবং মোবাইলটা এমন একটা অবস্থা যে কলটা যেই জায়গার থেকে এসেছে সেই জায়গা মানে অস্বাভাবিকভাবে ওই জায়গা থেকে কল আসা, কারণ ওই কলটা হাসপাতালের মর্গের যে নাম্বার আছে ওই নাম্বার থেকে কলটা এসেছে। আর সাধারণত ওই নাম্বারটা ওই মর্গের ভিতরেই থাকে, ওই নাম্বারটা সাধারণত সে দিনের বেলা রাতের বেলাতে ব্যবহার করে না।
এটা থেকে অবাক হয়ে গেল, কিন্তু যাই হোক কল যেহেতু আসছে তো কলটা তো ধরা উচিত। তো কি করলো, ওই রফিক যে ছিল সে কলটা ধরে বলল হ্যালো, কিন্তু কলের ওপাশ থেকে কেউ কোনো কিছু বলছে না, শুধুমাত্র আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে কেউ যেন মোবাইলটা তার বুকের সঙ্গে একদম লেগে নিঃশ্বাসটা রফিক সাহেবকে শোনাচ্ছে। এবং মানে এটা মানে নিঃশ্বাস শুনে রফিক সাহেব বুঝতে পারলো যে না, এটা কোনো মানুষ হয়তো ফোন দিয়েছে। যাই হোক, তিনি বললেন হ্যালো, কে বলছেন? ওখান থেকে মানে ফোনের ওই পাশ থেকে কোনো কথা আসতেছিল না, শুধুমাত্র ওই নিঃশ্বাসের শব্দই হচ্ছে। এরপর রফিক একটু বেশ খানিকটা রাগান্বিত গলায় বলল, কে বলছেন ভাই? এত রাত্রে ফাজলামি করছেন নাকি? আর ঠিক তখনই ফোনের ওপাশ থেকে খুবই নিচু গলায় একটা শব্দ আসলো। শব্দটা ঠিক এরকম, আমাকে বের করো, আমাকে বের করো, আমাকে বের করো। মানে কেউ একজন হাঁপাতে হাঁপাতে এরকম টাইপের শব্দ করতেছে আর কি। আর এইটা শুনেই রফিকের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, কারণ সে নিশ্চিত ছিল যে মর্গের ভিতরে তখন কোনো জীবিত মানুষ ছিল না বা সেখানে কেউ থাকার কথাই না। তাহলে এই যে মর্গের ভিতরে সে যে মোবাইলটা রেখে এসেছে এবং এই যে মোবাইলটা থেকে ফোন এসেছে এবং কেউ কথা বলছে, এটা কিভাবে সম্ভব? এইটা মানে রিয়েলাইজ করার সাথে সাথেই সে এক দৌড়ে মর্গের দিকে গেল এবং তাড়াতাড়ি করে মর্গের দরজাটা খুলতেই তার শরীর একদমই ঠান্ডা হয়ে গেল, কারণ সে দেখলো একটু আগে যেই লাশটি সে সেখানে রেখেছিল সেই লাশটি নেই, একদমই সেই জায়গাটা খালি, চাদরটা মেঝেতে পড়ে আছে। এইটা দেখে রফিক সাহেবের বুক একদমই ধরপড় করতে লাগলো। সে তার হাতে থাকা লাইটটা দিয়ে, বিদেশি লাইট, ভালো আলো, সেই আলো দিয়ে চতুর্পাশে ভালোভাবে দেখলো, কিন্তু দেখলো কোথাও কিছুই ছিল না। আর ঠিক তখনই হঠাৎ করেই তার পিছনের কোণের, ঘরের কোণ যে ছিল সেই কোণ থেকে একটা নখ ঘষানোর শব্দ এলো, ঘর 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 এরকম টাইপের শব্দ, যেন কেউ মানে ভারী কোনো কিছু জিনিস টেনে নিয়ে যাচ্ছে মেঝের ওপর দিয়ে। এবং এটা দেখার সাথে সাথেই রফিক সেই দিকে টর্চ ফেললো আর দেখলো ঘরের ঠিক শেষ মাথায় একটা লোহার দরজা, দরজাটা আদৌ খোলা। এবার রফিক এটা থেকে বেশ খানিকটা অবাক হয়ে গেল, কিরে এত রাত্রে এই দরজাটা খোলা, ব্যাপারটা কি? সে একদমই ধীরে ধীরে এগিয়ে গেল সেই দরজাটার দিকে এবং দেখলো যে দরজাটার ওপারে ছিল এই পুরনো একটা স্টোর রুম। সেখানে বহু বছর ধরে ব্যবহৃত না হওয়া স্ট্রেচার, মেডিকেলের সরঞ্জামাদি এবং বিভিন্ন ধরনের পুরাতন ওষুধ সেখানে রাখা ছিল। এবং এটা দেখার সাথে সাথেই রফিক যে তার টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা দিয়ে দেখলো সেই যে ওষুধ বা ভাঙাচাঙা জিনিসগুলো ছিল সেই জিনিসের সেখানে একটা লাশ পড়ে আছে, কিন্তু লাশটা আগের মতো চিত হয়ে নেই, সে এখন পুরোপুরি উবুর হয়ে শুয়ে আছে। এটা দেখেই মানে রফিক কয়েক সেকেন্ড একদমই নড়তে পারলো না, সে একদম জাস্ট অবাক হয়ে গেছে, যেই লাশটাকে আমি একটু আগেই মর্গে রেখে গেছি সেই লাশটা এখানে আসলো কিভাবে। যাই হোক, যেহেতু মানে তার এটা চাকরি, সেহেতু তাকে তো এটা দিতেই হবে। তো এবার এই রফিক কি করলো, ওই যে যেই লাশটার উপর যে চাদরটা ছিল সেই চাদরটা একটু তুললো, আর তোলার সাথে সাথেই সে দেখলো এই লাশটার মুখ একদমই খোলা, চোখ দুটো একদমই বদ্ধ এবং ঠোঁটগুলো মাঝে মধ্যে সামান্য লড়ছে। এটা দেখে মানে রফিক একটু হাঁপ ছেড়ে বাঁচলো, কারণ সে তো মরে গেছে। আর এই মরা লাশটা এখানে আসলে এইগুলো একটু টেনশন হচ্ছে, কিন্তু লাশটা তো আছে, পরের দিন সকালে তো জবাব দিতে পারবে। যাই হোক, এই মানে যখনই লাশটাকে জাস্ট নিয়ে আসবে ঠিক তখনই লাশটা কেমন যেন একটা শব্দ করে উঠল, রফিক, ও রফিক। এইটা শুনে রফিকের বুক যেন কিছুতেই থামতে, মানে সে আর থামাতেই পারলো না। সে মানে পিছে গেল, একদমই পিছে গেল। আর ঠিক তখনই সে রফিক আর কি চিৎকার করে বলল, কে এখানে, কে আছেন, কে আমার নাম জানে? তখন আর কোনো শব্দ এলো না,
শুধু ওই যে লাশটা ওখানে ছিল, সেই লাশটার যে ডান হাতটা ছিল, সেই ডান হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠাতে শুরু করলো। আর ঠিক এই হাতটা একটু পরেই আঙ্গুল দিয়ে মর্গের দরজার দিকে ইশারা করলো। এইটা দেখার পর রফিক আর মানে কোনো কিছু বলতে পারলো না, কোনো কিছু করতেও পারতেছে না। এবং সে ওই যে মানে যেই দিকে মর্গের দরজাটার দিকে আঙ্গুলটা ছিল, এবং আঙ্গুলটা দেখার সাথে সাথেই সে আবার লাশটার দিকে তাকালো। কিন্তু এবার যা দেখলো তা ছিল আরও বেশি ভয়ানক। সে দেখলো এবার লাশটার চোখ একদমই খোলা, দুই চোখ একদমই সাদা হয়ে আছে, চোখের ভিতর যে কালো মণিটা থেকে সেই মণিটা তার নেই। এটা দেখে রফিক চিৎকার করতে গেল, খুব জোরে জোরে সে চিৎকার করছে, সে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এবার এই লাশটা ফিস ফিস করে বলল, ওটা আমি না, ওটা আমি না রে, ওটা আমি না। কিন্তু এইটা শুনে রফিক কোনো কিছুই বুঝতে পারল না। এবং রফিক বলল, হচ্ছেটা কি? আপনি কে কে কথা বলছেন? আর ঠিক তখনই সেই লাশটা কাঁপতে কাঁপতে বলল, যে লাশটা তুমি টেবিলে রেখেছো সেটা আমি না। রফিকের এটা শুনে সমস্ত শরীরের শক্তি যেন শেষ হয়ে গেল। রফিক কোনো মানে শরীর নড়াচড়া করতে পারছে না, তারপরেও প্রচণ্ড রকমের সাহস নিয়ে বলল, তুমি কে? তুমি এখানে কি চাও? তখন লাশটা এবার মাথা ঘুরিয়ে মর্গের মূল ঘরের দিকে তাকালো এবং তারপরেই ফিস ফিস করে বলল, ওটা আমার জন্য এসেছে, ওটা আমার জন্য এসেছে। আর ঠিক তখনই হঠাৎ করেই মর্গের যে মূল দরজাটা খোলা রেখে রফিক ভিতরে গিয়েছিল, সেই দরজাটা ধাপ করে বন্ধ হয়ে গেল এবং একটা ভারী শব্দ হলো। এবার রফিক দরজার দিকে তাকালো আর দেখলো আসলে সেখানে কিছুই নেই। শুধু এতটুকু মনে হচ্ছে কেউ যেন ভিতর থেকে এই স্ট্রেচারের টেবিলে কিছু একটা আছাড় মারছে। রফিক এবার এটা দেখে একদম দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং মূল ঘরে ঢুকেই সে দেখলো স্ট্রেচারের যে টেবিলটা ছিল সেই টেবিলটার উপরে আবারও সেই আগের মতো লাশটা শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। কিন্তু এবার চাদরের উপর একটা জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সে দেখতেছে দুইটা হাত, লাশের দুইটা হাত চাপ মানে কাপড়ের উপর রাখা আছে। কেউ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে যেরকম হাতগুলো বুকের ওপর রাখে ঠিক সেরকম। এটা দেখে রফিক আর কি নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সে এক দৌড়ে গিয়ে এই মর্গের যে দরজাটা আছে, প্রধান দরজা, সেই দরজার কাছে গেল, কিন্তু দেখলো যে দরজাটা একদমই খুললো না। এইটা দেখে রফিক আর কন্ট্রোল করতে পারতেছে না, নিচেকে এই দরজার মধ্যে আঘাত করতেছে এবং বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু এই শব্দের মধ্যেও হঠাৎ করে রফিকের পিছন থেকে খুবই পরিচিত একটা শব্দে কেউ যেন তাকে ডাকছে, এরকম কিছু একটা সে শুনছে। এবং সে পিছনে ফিরেই তাকালো যে সেই মানে প্রথমে যে স্ট্রেচারে লাশ রেখে গেছিল, পরে এসে দেখে যে নাই, আবার পরে দেখে যে আছে, কিন্তু এবার দেখেছে আবারও কোনো লাশ সেখানে নেই। কিন্তু তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে কেমন যেন মানে ভুতুড়ে টাইপের, যেই লাশটাকে সে শুয়ে রেখেছিল সেই লাশটা দাঁড়িয়ে আছে, মাথা একদিকে কাত করে, চোখ দুটো সামান্য সাদা এবং ঠোঁটে অস্বাভাবিক রকমের একটা হাসি। এরপর লাশটা বলল, রফিক, তুমি রেজিস্ট্রি করার সময় ভুল লিখেছ। এইটা শুনে রফিক রীতিমতো কাঁপতে শুরু করে আর কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ, আমি কি ভুল লিখেছি? আমি কি ভুল লিখেছি? লাশটা তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, ওইটা 2:27 হবে না, ওইটা হবে 3:27। রফিক দেওয়ালের ঘড়ির দিকে তাকালো আর দেখলো ঠিক তখন ঘড়ির টাইম ছিল 3:16। আর ঠিক 1 মিনিট পর মর্গের সব আলো একসঙ্গে নিভিয়ে গেল। এরপর আসলে কি হলো রফিক কিছুই বলতে পারে না। কিন্তু পরদিন সকালে যখন হাসপাতালের কর্মকর্তারা মানে আসে মর্গে, তখন দেখে যে মর্গে ওই যে রফিক সেখানে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। আর ওই যে
তার যে মোবাইলটা ছিল সেই মোবাইলে একটা রেকর্ডিং চালু ছিল এবং রেকর্ডিংয়ের প্রথমে রফিকের চিৎকার শোনা যায়, তার কয়েক সেকেন্ড নীরবতা থাকে, তারপর খুব ধীরে ধীরে একটা গলা, একজন গেছে, আরেকটা গলা উত্তর দেয়, আরেকজন আসছে, তারপর কী সব টক 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 শব্দ এবং সাথে সাথেই তার রেকর্ডিংটা শেষ হয়ে যায়। রাসেল ভাই, এর থেকেও ভয়ানক যে ব্যাপারটা সেটা ছিল মর্গের রেজিস্ট্রি খাতাটা খুলেই দেখা যায় রফিকের শেষ এন্ট্রি নিচে নতুন করে একটা নাম লেখা, আর যার নাম রফিক, অজ্ঞাত পুরুষ। সময় 3:17 কিন্তু রফিকের লাশ, মানে রফিক যে সেখানে ছিল, রফিক যে রাত্রে এখানে আসছিল, এই কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। মানে রফিক একদম মানে উধাও হয়ে যায় এবং এই রফিকের মানে না থাকার ফলে এই যে হাসপাতালটা ছিল সেই হাসপাতালের কর্মীদের ওপর, হাসপাতালের কর্মকর্তাদের ওপর খুব বড় একটা ইফেক্ট পড়ে। কিন্তু এই যে মর্গটা ছিল বা এই মর্গটা যে আছে, এই মর্গটার কাজকর্মগুলো পরবর্তী সময় একদমই বন্ধ করে দেওয়া হয়। তো রাসেল ভাই, এটাই ছিল একটি ঘটনা। আমার নাম সাদমান সবুজ। আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি 60 ফিট মোল্লাপাড়া পীরের বাগ থেকে বলছি। এই ঘটনাটি আমাদের এলাকায় ঘটে যায়, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের এলাকার একটি মেয়ে প্রতিদিন রাত 2টা-3টা পর্যন্ত তার বন্ধুদের সাথে মোবাইলে কথা বলতো। তার বাসা ছিল 5 তলায়। তার বাসার সামনে একটা 2 তলার মসজিদ ছিল। একদিন সে তার বন্ধুর সাথে কথা বলতে বলতে বারান্দায় গিয়ে বসে। বারান্দা থেকে সে দেখল তার বাসার সামনে মসজিদে কি যেন মানুষের মতো একজন মসজিদের পেছন দিক থেকে উল্টো পায়ে পেছন দিকে হেঁটে উঠে পুরো মসজিদের ছাদটা পেছন দিকে ঘুরে কিছুক্ষণ নামাজ পড়ল সেখানে। এরপরে আবার উল্টো পায়ে পুরো মসজিদের ছাদটা ঘুরে মসজিদের সামনের দিক থেকে নেমে যায়। অর্থাৎ কোনো একটা অবয়ব সে সামনের দিকে তাকিয়ে পেছন দিকে হেঁটে গেলে আমরা যেমনটা হয় ঠিক তেমনটা করে সে মসজিদের পেছন থেকে উঠল, পুরো ছাদটা সে এভাবেই ঘুরল এবং কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সে আবার সেই পেছন দিকে হেঁটে নেমে গেল। এটা দেখার পরে সেই মেয়েটা প্রচন্ড রকমের ভয় পায় আর ঘাবড়ে যায় যে সে এটা কি দেখল, কিন্তু সে তখনও তার বন্ধুকে এই বিষয়ে কিছুই বলেনি। একই রকম ভাবে সে প্রায় 4 দিন লক্ষ্য করে সেই মানুষের মতো দেখতে অবয়বটা প্রতিদিনই সেইখানে নামাজ পড়তে আসে, কিন্তু সেটা তার কোনো ক্ষতি করে না, এমনকি তার দিকে কোনোদিন তাকায়নি। একদিন সে তার বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে বলতে বলে, তোমাকে একটা কথা বলি, ভয় পাবে না তো? ছেলেটা বলল, না বলো, ভয় পাবো কেন? তারপর মেয়েটি বলে, আমার বাসার সামনে যে মসজিদটা আছে না, সেখানে একটা কি যেন প্রতিদিন রাতে উল্টো পায়ে পুরো মসজিদটা ঘুরে নামাজ পড়ে আবার উল্টো পায়ে পুরো মসজিদটা ঘুরে উপর দিক থেকে নেমে যায়। এখনো সেই জিনিসটা আমার সামনে নামাজ পড়ছে। এটা বলার পরেই মেয়েটা দেখলো সেই জিনিসটা ওর দিকে তাকিয়ে আছে আর একটু একটু করে ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখার পরে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর রুমে চলে এসে বারান্দার দিকে তাকিয়ে চিৎকার করা শুরু করে। তারপরে তার মা এসে দেখে সে বারান্দার দিকে তাকিয়ে কি বলছে, মা আমাকে ও মেরে ফেলবে। মা বলল যে কে তোকে মেরে ফেলবে? ও বলে যে ওই যে বারান্দার গ্রিলে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, তুই অনেক বড় ভুল করেছিস, তুই আমার নামাজের জায়গার কথা আরেকজনকে বলে দিয়েছিস, আমি তোকে মেরে ফেলবো। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, মা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। ওর মা কিছুতেই কোনো কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পরে মেয়েটা তার মায়ের সামনে অজ্ঞান হয়ে যায়। এরপরে বেশ অনেকটা সময় পরে, প্রায় 1.5 দিন পরে ওর জ্ঞান ফেরে। মেয়েটাকে এরপরে অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু মেয়েটি আর সুস্থ হয়ে ওঠে না। প্রায় বছরখানেক এভাবে চলার পরে সেই মেয়েটা গলায় ফাঁস দিয়ে মারা যায়।
কিন্তু তাকে কোনো অশরীরী মেরেছে বলে মনে করা হয় না। তবে সে প্রচন্ড ভয়ে কিংবা হতাশা এটা করতে পারে। কিছু জিনিস দেখার পরে মুখ বন্ধ রাখতে হয়, তা কখনো প্রকাশ করতে হয় না। যদি সেই দিন মোবাইলে মেয়েটা তার বন্ধুকে সেই কথা না বলতো, তাহলে হয়তো মেয়েটা এখনো সুস্থভাবে বেঁচে থাকতো। আমাদের হাঁটা রাস্তা, আমাদের বাড়ি থেকে মেইন রোড বেশ দূরে। এবার পানি উঠে গেছে, তাই আমরা আসলে সেবার বুঝতে পারিনি যে পানি উঠে গেছে। অনেকটুক সামনে চলে আসছে, এতটুক পথ আমাদের পাড়িয়ে এগিয়ে যেতে হবে। আমরা ঢাকা থেকে এসেছি, যেই জায়গায় আমরা যাব সেই জায়গায় আসলে তেমন কোনো পানি নাই, তবে যে জায়গাটাতে যাব ওই জায়গায় যেতে গেলে কিছু পানি পাড়িয়ে যেতে হবে। গ্রামের সকল আত্মীয় স্বজনরা আমাদের নিতে এসছে বাঁধের কাছে, বেরি বাঁধের কাছে। এবার বাঁধের ভেতরেই পানি জমেছে। তখন আমাদের গ্রামের বাড়িতে যেতে হলে ফেরি পার হয়ে যেতে হতো। এখনকার আমলের মতো তখন ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়ে গেছে। যেই জায়গা থেকে নদী পার হতে হতো সেই জায়গায় ব্রিজ হয়ে আছে। আমরা আমার ছোট খালার লাশ নিয়ে এসেছি, আমার নানার বাড়িতে যাচ্ছি। এর আগেও বহুবার এসেছি। আমার ছোট খালা ক্যান্সারের রোগী ছিল, তখন আমি ক্লাস 9-এ পড়ি। অনেকদিন আগের কথা, 1982 সালের দিকে। আমরা সকলেই লাশ কাঁধে নিয়ে এগিয়ে চলছি। আমরা পৌঁছেছি অনেক দেরি করে, ঢাকা থেকে আসলে বের হতেই সময় লেগেছিল। আবার যে ট্রলার ভাড়া করেছিলাম তা আসতে দেরি করেছে। সব মিলিয়ে রাত তখন প্রায় 12টার উপর। গ্রামে বিদ্যুৎ ছিল না বিধায় হারিকেন, হ্যাজাক এবং টর্চেই মানুষজন এসছে আমাদের নিতে। আমরা অনেকেই তখন হেঁটে চলেছি এবং যে কবরস্থানে কবর দেওয়া হবে সেই কবরস্থানটাকে পার করে বাড়িতে নেওয়া হচ্ছে। মুরব্বীগণ অপেক্ষা করছে, গ্রামের বাড়ির আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে, সবাই লাশ দেখবে একবারের জন্য। আমার ছোট খালা মাত্র 21 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আমরা সেই কবরস্থানটা পেরোই। কবরস্থান পেরোনোর সময় একদম কর্নারে কবরস্থানের পাশ দিয়ে ঘেঁষে যাবার সময় আমরা কয়েকজন সামনে যারা লাশের খাটিয়ার পা ধরেছিলাম তারা দেখলাম কিছু ছোট বাচ্চা কবরস্থানের ভেতরে হামাগুড়ি দিচ্ছে। এবং আসলে আমরা কয়েকজনই দেখে ফেলি এবং দেখাগুলার আমরা দেখেছি যে বাচ্চাগুলো সাদা কাপড় পরা, হাঁটছে না, হামাগুড়ি দিচ্ছে। কয়েকটা বাচ্চা ছোট ছোট কবরের পাশ দিয়ে হামাগুড়ি দিচ্ছে। আমরা স্তব্ধ দাঁড়িয়ে যাই। পেছনের দল আসার পর বলছে, কিরে তোরা থামলি কেন? আমরা বলি যে আমরা কয়েকজন বাচ্চাকে দেখলাম কবরস্থানে হামাগুড়ি দিতে। তো পেছনের লোকজন আমাদেরকে জোরে সোরে এগিয়ে যেতে বলে, এই যাও যাও, আগাও 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 আগাও, আর সবাই কালেমা শাহাদাত পড়তে থাকো। এই আসেন আমরা সবাই কালেমা শাহাদাত পড়ি। তো আমরা ওই মুহূর্তে বাড়িতে পৌঁছাই এবং আত্মীয় স্বজন যারা ছিল সবাই মিলে বাড়িতে প্রায় আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা কাজিনরা যারা ছিলাম আমরা সবাই কবরস্থানে যাব, কবর যে খুঁড়েছে কি অবস্থা দেখবার জন্য। আর তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এলাকার লোকজন বলছে যে বৃষ্টি চলে আসবে এবং বেশ ভারী বৃষ্টি আসবে। কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এমনিতেও। আর তেরপাল আমাদের এখানে লাশ যেখানে রাখা হয়েছিল সেখানে তেরপাল বসানো ছিল। তো আমরা কাজিনরা মিলে সেটাকে খুলে আরো কয়েকজন মিলে সেটা কবরস্থানে নিয়ে আসি, যাতে কবর দেওয়ার সময় তেরপালটা আমাদের সাহায্য করে, বৃষ্টি যেন না লাগে গায়ে। এবং হঠাৎই ডিসিশন হয়ে যায় যে আমরা ফজরের নামাজের আগেই লাশ জানাজা পড়ে দাফন করা হবে, কেননা ভারী বাতাস বইছে। এখন যদি বৃষ্টি নামে তখন এমনিতেই সব শেষ হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। কারণ দাফনের কাজে বৃষ্টি নামাটা কিন্তু প্লাস কবর দেওয়া সব মিলে সবাই ডিসিশন নেয় যে না আমরা কবর দিয়ে ফেলবো, আর বৃষ্টিতে ভিজে যেতে পারে সবকিছু। আর এমনিতে কবর খোঁড়ার সময় নাকি বেশ পানি ভেতর থেকে বেরিয়ে এসছে, তো বালু দিয়ে শুকনা করা হয়েছে। তারপর নাকি চুয়ে চুয়ে পানি আসছে। যত তাড়াতাড়ি ভালো পারা যায় যে লাশটাকে আমরা দাফন করে ফেলবো, এরকম কথাবার্তাই চলছে। আকাশের অবস্থা খুবই খারাপ। আমরা তেরপালটা বাঁশের সাথে বেঁধে কবর বরাবর সুন্দর করে প্লেস করি। ব্যাক করতে যাব, সেই কবরস্থানের কর্নারে চোখ পড়ে। এটা বেশ বড় একটা কবরস্থান। কর্নারে তখন আর আমরা কিছু দেখিনি, বুঝিনি তখনও কি দেখেছিলাম, ভূত ভূত বলেই চালিয়ে দিয়েছি। লাশ আমরা সবাই মিলে জানাজা পড়ি এবং
রাত 3টার দিকে প্রায় 100 জনে নামাজে জানাজা আদায় করে। সবাই মিলে কবরস্থানে আসি। 15 মিনিটের মধ্যে লাশ দাফন হয়ে যায়। দোয়া শেষ করে আমরা কয়েকজন আমার ছোট মামা সহ রয়ে যাই কবরস্থানে। আসলে আমার ছোট মামা একজন ভেঙে পড়েছিলেন, সবাই ভেঙে পড়েছিলেন। বয়স তো কম না, মানে অনেক অল্প। তারা একদম পিঠাপিঠি। ছোট মামা আমার ছোট খালা থেকে মাত্র 1.5 বছরের ছোট। মামাকে সামলানো চাচ্ছিল না। আমি আর আমার আরেক খালাতো ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছি যাতে বাবাকে কবরস্থানে নিয়ে এসে মামাকে বাড়ি নিয়ে যেতে পারি। আমার বাবার কথা আবার আমার মামা খুব মানত। খুব আশ্চর্য লাগলেও সত্য, আমরা একদম গেটের কাছে আসতেই ওই বাচ্চাগুলোকে আবার দেখি। একটা বড় সড়ো গাছ ছিল, সেখানে সেই গাছের সামনে কাউকে সাদা কাপড় পরে পেছন দিক দিয়ে বসে থাকতে দেখি। বাচ্চাগুলো তাকে ঘিরেই খেলছিল। এক দৌড়ে বাসা চলে আসি। আমরা সবাইকে জানাই মামার কথা, কবরস্থানের কথা। প্রায় 10 জন মিলে আমরা সবাই কবরস্থানের কাছে আসি এবং কাউকে কিছুই দেখি না। মামাকে নিয়ে বাড়ি চলে আসি। মিলাদের জন্য আমরা সবাই থেকে গেছিলাম। 3 দিনের দিন আমরা ঢাকা ফিরবার আগের দিন সন্ধ্যায় হঠাৎ আমার মামা খুব নর্মাল বিহেভ করছিল। কেন করছিল আমাদের জানা নেই। ঢাকায় আসবার পর প্রায় 1 মাস পর আমরা জানতে পারি সেদিন সন্ধ্যায় মামা কবরস্থানে যাবার পর অনেকক্ষণ সেখানে চুপ করে চোখের পানি ফেলছিল। আমার মামা অনেক নামাজ পড়তো। সে বুঝেনি যে সেখানে কবরস্থানে দেওয়ালের ওপাশে সে খালাকে দেখবে। সবাই বলেছে যে ও আসলে বেশি চিন্তা করেছিল দেখে খালাকে দেখেছে। আমিও চুপ করেছিলাম। আমার মনে হয়েছে দেখতেও পারে, কারণ আমরা কয়েকটা ছোট বাচ্চাকে সেখানে হামাগুড়ি দিতে দেখেছি। খালাকে না দেখাটা খালাকে দেখাটা অস্বাভাবিক না। ভয় যেমন পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে তেমন আতঙ্ক ছিল না। বুক কেঁপে কেঁপে উঠেছিল, কিন্তু সান্ত্বনা ছিল। জায়গাটা তো পবিত্র। উনি জানেন না এটা কি ভয়ের ঘটনা কিনা, কিন্তু এইটা তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং এর আগে কখনো কোথাও এটা তিনি শেয়ার করেননি। 1993 সালে শুরু হয়েছিল এবং তখন তিনি 5 বছর বয়স তার। তিনি অনেক ছোট। তার আবছা স্মৃতি থেকে কিছু জিনিস জোড়া দিয়ে তিনি আমাদেরকে শেয়ার করেছেন। তার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল এবং পুলিশের সিআইডিতে ছিলেন। পুলিশে থাকবার কারণে তার বাবার পোস্টিং হতো বিভিন্ন জেলাতে। আর এই পোস্টিং এর কারণে তার বড় বোন আর তার ভাই পড়াশোনাতে বেশ হ্যাম্পার হতো এবং বারবার স্কুল চেঞ্জ করা লাগতো। এই সমস্যার জন্য তার মা একদিন সিদ্ধান্ত নেয় যে না, এইভাবে তো বারবার এরকম ট্রান্সফারের কারণে তো থাকা যাবে না। তিনি তার আব্বার সাথে আলাপ করে ঢাকার মগবাজারে একতলা একটা ছোট বাড়ি কেনে এবং 1988 থেকে তাদেরকে নিয়ে সেই মগবাজারের বাড়িতে থাকা শুরু করে। মগবাজার থাকাকালীন সময় তার আব্বুর পোস্টিং হয় ফেনী জেলায় এবং সেই পোস্টিং এর কারণে তার আব্বু ফেনীতে একাই পোস্টিং এর কারণে চলে যায় এবং তার আম্মা তাদেরকে নিয়ে ঢাকাতে রয়ে যায়। তার আব্বু যাওয়া আসার মধ্যে থাকতো এবং তার মার কাছ থেকে শুনেছিলেন তিনি যে তার বাবা প্রায় সময় যেতে আসতেন, এখানে আসতেন, কিছুদিন থেকে আবার চলে যেতেন। ঘটনাটা 29 মার্চ 1993 সাল। তখন তার বয়স 5 বছর। মাগরিবের নামাজের টাইমে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এবং তার ছোট ভাই বেডরুমে শুয়েছিল এবং তার মা হারিকেনের আলোতে নামাজ পড়ছিল। ওই সময় একটা লোক আসে, দরজা নক করে। তিনি ছোটবেলাতে অন্ধকার অনেক ভয় পেতেন, তাই দরজায় নক করার পরে তিনি দরজার নকের শব্দ শুনে তিনি ভয় পেয়ে যায় এবং তিনি যেহেতু 5 বছর, তার বাবা ভাই ছিল মাত্র 2 বছর বয়সের। তার মা নামাজ শেষ করে জিজ্ঞেস করে ভেতর থেকে, কে? তো লোকটা তার পরিচয় দেয়, বলল আমি জহিরের ভাই খালাম্মা। জহির আমাদের বাসায়, তাদের বাসায় নাকি থাকতো এবং তার ছোট ভাইয়ের সাথে খেলাধুলা করতো এবং বাজার সদাই করতো এবং এই ছোট ছোট কাজগুলা জহির বাসায় করতো আর কি। তারা মাস করলো, তুমি এই টাইমে কি ব্যাপার? তখন ওই ভাই বলল খালাম্মা, ফেনী থেকে খবর আসছে খালু হার্ট অ্যাটাক করেছে। খালু আর নাই। আম্মা শুনে তো বলল, কি সব আবোল তাবোল কথা বলছো? আম্মা জলদি করে পাশের বাসায় গিয়ে ফেনীতে কল করে আব্বুর কথা কনফার্ম করে। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আব্বু লিভিং রুমে একটা খাটে
সাদা কাপড় পরে শুয়ে আছে, আর পাশে আমাদের আত্মীয় স্বজন এবং ফুফাতো ভাই বসা। আমি আমার ফুফাতো ভাইকেই, উনি তার ফুফাতো ভাইকেই মনে করতে পারছিলেন। তিনি তার ভাইকে আস করে যে আব্বু এইভাবে কেন শুয়ে আছে। তখন তার ভাই বলে যে আব্বু ঘুমাচ্ছে। তো তিনি কাছে যে অনেকবার তার বাবাকে ডাক দিলে তার আব্বু সকালবেলা উঠো, সকাল হয়ে গেছে, এরকম কথাবার্তা বলছিল আর কি। পরে তার ফুফাতো ভাই বলে যে ভেতরের রুমে যাও, ওখানে সবাই আছেন। তো মাঝে অনেক কিছুই তার মনে ছিল না, যিনি আমাদের ঘটনা শেয়ার করেছেন। অনেক কথা বড় হবার পর তার আম্মুর কাছ থেকে শোনা, তার আব্বুকে একটা বড় ট্রাকে করে সাথে করে অনেক লোকজন এবং সব মহিলারা বাচ্চাদেরকে নিয়ে আর কয়েকজন মিলে তার যারা বড় মানুষজন ছিল তারা বাসে করে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো তার আব্বু ছিল তাদের বড় পুরো ফ্যামিলির চোখের মনি, তাই সব আত্মীয় স্বজনরাই সেবার এসেছিল। তার দাদার বাড়ি ব্রাহ্মণবাড়ি আখাউড়াতে, ওখানে তার আব্বুকে দাফন করা হয়। তারা ছিল 4-5 দিনের মতো, অথবা আরো বেশি হতে পারে, তার সঠিক মনে নাই। তো তার আব্বুকে দাফনের দ্বিতীয় দিন রাতের ঘটনা, আনুমানিক রাত 12টা-1টার দিকে। তখনকার টাইমে বিদ্যুৎ ছিল না এবং গ্রামে হারিকেন জ্বালিয়ে কাজ করা লাগতো সন্ধ্যা হয়ে যাবার পরই, এবং সেবার গরমকাল ছিল। তো তার আম্মা, ছোট চাচি, চাচাতো বোন আর তারা সবাই মিলে তার ভাই বোন একসাথে ঘুমিয়েছিল আর কি। হঠাৎ করে যিনি আমাদের ঘটনা শেয়ার করেছেন সেই আপু মাঝরাতে শুনতে পায় তার আব্বু তাকে ডাকছে। তার ঘুম ভেঙে যায় আর তিনি উঠে বসে পড়ে। জানালা দিয়ে তাকিয়ে তিনি দেখেন তার আব্বু খুব বেশি দূরে, জানালা থেকে 7-8 জানালা থেকে দূরে তার আব্বুকে তিনি দেখতে পাচ্ছিলেন, আর তাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে তার আব্বু তার কাছে যাবার জন্য। তিনি খুব খুশি হয়ে যান এবং তখন তিনি বোঝেননি তার আব্বু যে আর পৃথিবীতে নেই। এটা তার মার কাছ থেকে শোনা। তিনি তো আব্বুকে দেখে তার ঘাড় ঘুরিয়ে তার আম্মাকে ডাকা শুরু করে, বলতে লাগলো, আম্মা, আব্বু আসছে, আমাকে ডাকে, আমি যাব দৌড়ে, আব্বু দরজা খুলে দাও। এসব কথা শুনে তার আম্মা উঠে বলল, কোথায় তোমার আব্বু? তিনি জানালার বাইরে ইশারা করে দেখাতে গিয়ে দেখে তার আব্বু নাই। পরে তার মা বলল, তুমি স্বপ্ন দেখেছো তোমার আব্বুকে, এবং এটা স্বপ্ন ছিল। কিন্তু যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি বলছেন এটা বাস্তব ছিল, তিনি পরিষ্কার দেখেছেন। এরপর থেকে তিনি প্রায়ই এরকম দেখতো, এবং দাদা বাড়িতে গেলেই এমনটা হতো। স্কুল থেকে সামার ভ্যাকেশন থাকলে তিনি প্রায় সময় দাদা বাড়ি যেতেন, এবং তখনই তার সাথে কিছু আজব ঘটনা ঘটতো। তার দাদার বাড়ির পাশে এক দাদার ঘর ছিল, এবং ওই বাড়িতে যেতে হলে মাঝখান দিয়ে একটা পুকুর পাড় ছিল, সেটা সাথে ছিল একটা ছোট বাঁশঝাড়, এবং তিনি তখন ক্লাস 3-তে পড়তো। একদিন দুপুরবেলা পাশের দাদার বাড়ি থেকে তাদের বাড়িতে আসার টাইমে তিনি দেখেছেন যে একজন লোক সাদা একটা বড় জুব্বার মতো পরা, লম্বা দাড়ি, দেখতে খুব সুন্দর, তাকে ডাকছে। বাঁশঝাড়ের ওখানে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকছে, তাকে ইশারা করে ডাকছে। তিনি অপরিচিত লোককে দেখে এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকে তার মাকে গিয়ে বলে। তার মা ভয় পেয়ে সূরা পরে বুকে ফু দিয়ে দেয়, এবং পরে বললে যে কখনো কেউ ডাকলে এভাবে যাবে না, অপরিচিত লোক হোক আর পরিচিত লোক হোক, আমাকে ছাড়া কারো কাছে যাবে না দেখলে। এরকম চলতে লাগে। তার সাথে যখনই যেত, তিনি যখনই তাদের বাড়ি যেত তখনই কেউ না কেউ ভাবে ডাকতো, আর তিনি কখনো সাড়া দেননি এবং যাননি তার আম্মা বলে দেওয়ার পর থেকে। এবং এই ছোট ছোট ঘটনাগুলো তার সাথে প্রায় সময় ঘটতো যখনই তিনি দাদার বাড়ি যেত, এবং এটা তার বাবা মারা যাওয়ার পর থেকে। তার আব্বু আর তার মামারা কাছ থেকে শোনা তার দাদার বাড়িতে আরো অনেক ঘটনা ছিল, এবং এই সবের কোনো ধরনের রিলেট করলে বোঝা যায় যে তিনি হয়তোবা সেই ধরনের এন্টিটি গুলো তার বাবা মারা যাওয়ার পর তাকে হয়তোবা ভয় দেখাতে পারে, এবং হয়তোবা তাকে ডাকতে পারে, তাকে ইশারা করে ডাকতে পারে। কারণ তিনি যেহেতু যে কয়বার দাদার বাড়িতে গিয়েছিলেন সে কয়বারই প্রায় সময় তিনি এই ধরনের ইশারা পেতেন, তাকে ডাকতো কেউ, কিন্তু সে যাননি। হয়তোবা এটার জন্য হয়তোবা তিনি বেঁচে গেছেন বা কোনো ধরনের বড় ক্ষতি হয়নি। আমি আর আমার বান্ধবী রূপা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে থাকি। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে খেলতাম, আর সত্যি কথা বলতে কি, আমরা একে অপরকে ছাড়া ভাবতেই পারতাম না। আমাদের বাড়িগুলোর ঠিক পেছনে একটা ছোট্ট পার্ক ছিল, যেখানে আমরা প্রায় প্রতিদিন বিকেলে বসে গল্প করতাম, হেসে খেলে সময় কাটাতাম। সেদিনও তার ব্যতিক্রম কিছু ছিল না। আমরা বিকেল 4টার দিকে বের হলাম পার্কের দিকে।
আকাশটা তখন একটু মেঘলা, হালকা বাতাস বইছে, চারদিকে একটা স্নিগ্ধ পরিবেশ। পার্কে তখন খুব বেশি লোকজন ছিল না। দু একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছিল, আর কয়েকজন বয়স্ক মানুষ বেঞ্চে বসে সময় কাটাচ্ছিলেন। আমি আর রূপা একটা বেঞ্চে বসলাম। ও আমাদের স্কুলের নতুন কোনো শিক্ষিকার কথা বলছিল, আর আমি হেসে হেসে শুনছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম পার্কের এক কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে ফ্যাল করে তাকিয়ে। প্রথমে ভেবেছিলাম হয়তো ওর কারোর সাথে দেখা করতে এসেছে, বা ওরাও আমাদের মতো ঘুরতে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে বুঝলাম মেয়েটা একদম নড়ছে না, শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি রূপাকে বললাম, মেয়েটা কেমন অদ্ভুত না? রূপা হেসে বলল, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কি এত ভাবছিস? কিন্তু আমার মনটা অজানা কারণে খারাপ লাগছিল। মেয়েটার পরনে ছিল সাদা রঙের একটা জামা, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন শূন্যের দিকে তাকিয়ে আছে। একটু পরে মেয়েটা ধীরে ধীরে আমাদের দিকে হাঁটা শুরু করলো। আমরা তখনও কিছু বুঝে উঠতে পারিনি। ভাবছিলাম হয়তো কোনো সাহায্য চাইবে বা কিছু জিজ্ঞেস করবে। কিন্তু ওর হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত, যেন মাটির ওপর দিয়ে ভেসে আসছে। আমি আর রূপা দুজনে একসাথে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটার কাছে এসে ফিসফিস করে বলল, তোমাদের সময় শেষ। এক মুহূর্তের জন্য আমি মনে করলাম হয়তো কানে ভুল শুনেছি, কিন্তু না, রূপার মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। আমরা এক দৌড়ে পার্ক থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরে আসার পরও দুজনেই কাঁপছিলাম, কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম। কেমন যেন মনে হচ্ছিল কেউ বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি জানালা বন্ধ করে দিলাম, কোরআন থেকে কিছু আয়াত পড়ে শুয়ে পড়লাম। তারপরও বুকের ভেতর একটা অজানা আতঙ্ক চেপে বসেছিল। পরদিন সকালে রূপা আমাকে ফোন দিল। ওর কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছিল। তানিয়া, রাতে আমাদের দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছিল বারবার। মা বাবা কিছু শুনতে পায়নি, কিন্তু আমি স্পষ্ট শুনেছি। আমারও গলা শুকিয়ে গেল, কারণ আমি ঠিক একই রকম কিছু অনুভব করেছিলাম। যদিও আওয়াজ শুনিনি, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে। সেই মুহূর্তে বুঝলাম আমাদের জীবনে কিছু অদ্ভুত অশুভ প্রবেশ করেছে। আমরা দুজনে কথা বললাম কি করা যায়। ভাবলাম পার্কে আর না যাওয়াই ভালো, কিছুদিন চুপচাপ থাকবো। কিন্তু তখনও বুঝতে পারিনি ও মেয়েটা বা অশুভ ছায়াটা শুধু পার্কে সীমাবদ্ধ নয়, সে আমাদের বাড়িতেও পা রাখার পরিকল্পনা করে ফেলেছে। আগের দিন পার্ক থেকে ফিরে আমরা ভেবেছিলাম হয়তো মেয়েটার সঙ্গে দেখা হওয়া একরকম কাকতালীয় ঘটনা, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। আসলে সেই দিন থেকেই আমাদের জীবনে দুঃস্বপ্ন শুরু হয়েছিল। পরদিন রাতে আমি আবার অদ্ভুত কিছু টের পেলাম। রাত তখন প্রায় 2:30। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। চোখ খুলে তাকাতেই দেখি জানালার পর্দা একটু নড়ছে, অথচ জানালা একদম বন্ধ। মনে হলো হাওয়া নয়, অন্য কিছু নড়াচড়া করছে। গলার ভেতর শুকিয়ে গেল। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলাম, এবং ধীরে ধীরে মাথার ওপর থেকে সেই ভারী অনুভূতি সরে গেল। সকালে রূপার সঙ্গে দেখা করতে গেলাম। ওর মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি, স্পষ্ট বোঝা যায় রাতে ঘুম হয়নি। রূপা কাপা কণ্ঠে বলল, তানিয়া, রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে দেখি পার্কের দিক থেকে এক মেয়ে আসছে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আওয়াজ বের হয়নি। ও সোজা এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল, তারপর মিলিয়ে গেল। আমরা দুজনে আতঙ্কে কাঁপতে থাকলাম। দুপুরে আমরা দুজন মিলে স্থানীয় এক বুড়ো হুজুরের কাছে গেলাম। হুজুর কিছু সময় চুপ করে থেকে বললেন, তোমাদের ওপর কারো নজর লেগেছে, আল্লাহর কাছে সাহায্য চাও, আর ঘুমানোর আগে সূরা ফালাক ও সূরা নাস পড়ে ঘুমাবে। হুজুর আমাদের জন্য পানীয় পড়ে দিলেন আর বললেন ঘরে ছিটিয়ে দিতে। আমরা ফিরে এসে তাই করলাম। সেদিন রাতে কিছুটা ভালো ঘুম হলো, কিন্তু বিপদ তো তখনও শেষ হয়নি। পরদিন বিকেলে আবার আমরা দুজন পার্কের দিকে গেলাম, কারণ কাল রাত ভালোভাবে কাটাতে পেরে আমরা মনে করেছিলাম সব শেষ হয়ে গেছে। কিন্তু গিয়ে দেখি সে মেয়েটা আবার দাঁড়িয়ে আছে, এবার আরো কাছে, একেবারে আমাদের ফেভারিট বেঞ্চের পাশে। ওর চুলগুলো ভেজা ভেজা দেখাচ্ছিল, চোখ দুটো লালচে, আর ঠোঁটে হালকা এক বিকৃত হাসি। আমি রূপার হাত চেপে ধরলাম, চল চলে যাই। রূপা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, যেন ওর পায়ে শক্তি নেই। ঠিক তখন মেয়েটা ফিস ফিস করে বলল, রূপা, তুমি পালাতে পারবে না। আমরা প্রাণপণে দৌড় দিলাম। বাড়ি ফিরে দরজা বন্ধ করে ফেললাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মা বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে, কিন্তু আমরা কিছু বলতে সাহস পাইনি। রাতের বেলা দরজার কড়া নাড়ার শব্দ শুরু হলো। প্রথমে মনে হলো বাতাসের আওয়াজ, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ বারবার কড়া নাড়ছে। ধীরে 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 ধীরে, যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি ভয়ে কেঁপে উঠছিলাম। রূপাকেও ফোন দিলাম, ওর বাড়িতেও একই আওয়াজ। আমরা কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলাম। মনে মনে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে থাকলাম। সকাল পর্যন্ত সে আওয়াজ থামেনি, আর পরিবারের কেউই কোনো আওয়াজ পাচ্ছিল না। তারা সবসময় পার্কে যেতে নিষেধ করত, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে যেতাম, তাই বাড়ির লোকদেরও কিছু বলতাম না। আগের রাতের ভয়ানক অভিজ্ঞতার পর আমরা ভেবেছিলাম আর পার্কের ধারের কাছে দিয়ে যাব না, কিন্তু বিপত্ত বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। রাত নামার পর এবার ঘটল নতুন এক ঘটনা।
আমি আমার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ দেখি আয়নায় যেন আমার পাশে আর একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম মা হয়তো ঘরে এসেছেন, কিন্তু পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। আয়নার দিকে তাকাতেই দেখি সে মেয়েটার প্রতিফলন। ওর চুল এলোমেলো, মুখটা ফ্যাকাশে, আর চোখ দুটো ঠিক আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে ওর ঠোঁট নড়ল, যেন বলছে তোমাদের শেষ হবে। অজানা এক শক্তিতে আমি পেছনে ছুটে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মা ছুটে এলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা। আমি কিছুই বলতে পারছিলাম না, কেবল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। পরদিন রূপাকে সব বললাম। রূপা আতঙ্কিত হয়ে বলল, তানিয়া, আমি তো রাতে আয়নার দিকে তাকাতে পারছি না। আমি যখনই আয়নার দিকে তাকাই মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমরা দুজনে এবার ঠিক করলাম আর দেরি করা যাবে না। আবার সেই বড় হুজুরের কাছে গেলাম। হুজুর আমাদের দেখে বললেন, তোমরা আবার পার্কে গিয়েছো তাই না? বলেছিলাম না এমন জায়গায় যেতে নেই। তিনি আমাদের জন্য কিছু রোকায়া পড়া পানি দিলেন আর বললেন, আয়নাগুলো ঢেকে দিও, রাত্রে আয়নার দিকে তাকাবে না এবং রাতে ঘরে সূরা বাকারা চালিয়ে রাখবে। সেদিন আমরা ঘরে ফিরে আয়নাগুলো কাপড় দিয়ে ঢেকে ফেললাম আর ইউটিউব থেকে সূরা বাকারা চালিয়ে রাখলাম। প্রথম রাতে কিছুটা শান্তি ছিল, কিন্তু পরদিন সকালে এক নতুন আতঙ্ক অপেক্ষা করছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আয়নার কাপড়টা পড়েছে। আয়নায় বড় বড় আঁচড়ের দাগ। সে আঁচড়ের রেখাগুলো একসাথে মিলে তৈরি করেছে একটি বাক্য, তোমরা পালাতে পারবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সাথে সাথে রূপাকে ফোন দিলাম। ওর বাড়িতেও একই ঘটনা ঘটেছে। দুইজনে এবার বুঝে গেলাম আমরা কেবল ভয় পাচ্ছি না, আমাদের স্বীকার করা শুরু হয়েছে। ওর আর আমার সাথে একই সময় একই জিনিস ঘটছে। দুপুরবেলা আমরা যখন আবার একসাথে দেখা করতে গেলাম, রূপা ফিসফিস করে বলল, তানিয়া, ও আমাদের সঙ্গে খেলছে, ও আমাদের ভেঙে ফেলতে চাইছে। আমি রূপার হাত ধরলাম, আমরা একসাথে থাকবো, কিছু হবে না ইনশাল্লাহ। সেই রাতে আমাদের মনে পড়লো হুজুর বলেছিলেন কালিমাতে এবার বেশি বেশি পড়তে। আমরা দুজন একে অপরকে ফোনে রেখে পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় হঠাৎ আমাদের দুজনের ফোনই একসাথে কেটে গেল। আমি আবার ফোন করতে রূপা ধীরে ধীরে বলল, তানিয়া, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমারও গায়ে কাঁটা দিতে লাগলো। আমার দরজার সামনেও যেন কিসের ছায়া পড়েছে। কেবল দরজার ফাঁক দিয়ে পড়া ছায়া দেখা যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না ওটা কি মানুষ না অন্য কিছু। রাতটা যেন আর শেষ হচ্ছিল না। আমি ফোনের স্পিকার অন করে রূপার সাথে কালিমা পড়তে থাকলাম, কিন্তু দরজার পেছনে সেই ছায়া নড়াচড়া করছে। মনে হচ্ছিল যেন কেবল দরজাটা ঠেলে ভেতরে ঢোকার অপেক্ষায় আছে। আমার মনে পড়লো হুজুর বলছিলেন দরজা জানালা বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পড়তে। কাপা হাতে দরজার দিকে তাকিয়ে আমি পড়া শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমবার পড়া শেষ হতেই ছায়াটা কেঁপে উঠল। দ্বিতীয়বার পড়ার পর ছায়াটা যেন দরজার ফাঁক থেকে সরে যেতে লাগলো। তৃতীয়বার পড়তেই পিনপতন নীরবতা। আমি ফোনে রূপাকে জানালাম, ওকেও পড়তে বললাম। রূপা বলল, তানিয়া, আমার দরজার সামনেও ছায়াটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। আমরা দুজনেই তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলাম, কিন্তু জানতাম বিপদ পুরোপুরি যায়নি। পরদিন সকালে আমি আর রূপা একসাথে হুজুরের কাছে গেলাম। হুজুর আমাদের বললেন, তোমরা দুজন মিলে একসাথে কোরআন তেলাওয়াত করবা। ওই দুষ্ট আত্মা তোমাদের আলাদা করতে চাইছে, যাতে সহজে আক্রমণ করতে পারে। রাতে রূপা আমার বাড়িতে এসে থাকলো। আমরা একসাথে সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। ওরা চলাকালীন জানালার পাশে আচমকা এক বিকট শব্দ, কেমন যেন জানালা কেঁপে উঠল। আমরা ছুটে গিয়ে জানালায় তাকিয়ে দেখি বাইরে কেউ নেই, শুধু এক কালো ছায়া গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘন্টা পরে বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার, কেবল মোমবাতির আলোয় আমাদের মুখ দেখা যায়। সে সময় মোমবাতির শিখা হঠাৎ নিচু হয়ে গেল। ঘরে কেমন ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হলো আমাদের পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি ফিসফিস করে রূপাকে বললাম, ও এখানে আছে। রূপা চোখ বড় বড় করে বলল, আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনছি তানিয়া। আমরা দুজন একসাথে কোরআনের আয়াত পড়তে থাকলাম। ধীরে ধীরে বাতাস থেমে গেল, মোমবাতির আলো স্থির হলো। আমরা ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তি পাবো, কিন্তু রাতের শেষ ভাগে যখন আমরা ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ দরজার কাছে শিশুর হাসির মতো শব্দ শোনা গেল। সেই হাসি ধীরে ধীরে কর্কশ আওয়াজে পরিণত হলো। আমাদের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কানে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা ভাবছো পার পেয়ে গেছো? আমি উঠে বসলাম, কাপা গলায় বললাম, রূপা উঠে পড়ো, একসাথে কালিমা পড়ি। রূপা উঠে বসে আমার হাত ধরলো আর আমরা বারবার কালিমা ও আয়াতুল কুরসি পড়তে লাগলাম। শেষমেশ রাত যখন ফজরের দিকে এগিয়ে গেল, সেই কর্কশ শব্দ মিলিয়ে গেল। আমরা জানলাম এ যাত্রায় বেঁচে গিয়েছি। আমাদের যুদ্ধ তখনও শেষ হয়নি। পরদিন সকালে আমরা দুজনেই ক্লান্ত, চোখের নিচে কালি, মনটা আতঙ্কে গুমড়ে আছে। হুজুর আমাদের ডেকে পাঠালেন, বললেন যে অশরীরই তোমাদের পেছনে লেগেছে ও সাধারণ নয়, ওর সঙ্গে শয়তানি চুক্তি আছে। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর কিভাবে বুঝলেন? হুজুর শান্ত গলায় বললেন, গত রাতে আমি আমার কাছে থাকা জিন পাঠিয়েছিলাম। সে আমার কাছে এসে বলেছে, দেখেছি ওদের বাড়ির উপরে কালো ধোঁয়া
আর শিকল বাঁধা এক মেয়ের ছায়া। আমাদের রক্ত হিম হয়ে গেল। হুজুর বললেন, তোমাদের ঘরে রাতের বেলায় সূরা বাকারা পড়া চালিয়ে যাবে, শয়তান তা সহ্য করতে পারে না। আমরা ঠিক করলাম রাতে আর ভয় পেয়ে বসে থাকবো না। রূপা এবার আমার বাড়িতে এলো, আমরা একসাথে বসলাম। রাতে গিয়ে যাচ্ছিল, চারপাশের শব্দ কমে এলো, যেন সব থমকে গেছে। আমরা সূরা বাকারা পড়তে শুরু করলাম। হঠাৎ জানালার বাইরে শিকল টেনে নেয়ার আওয়াজ আসলো। রূপা থমকে গেল। আমি হাত ধরে বললাম, চোখ বন্ধ করো, পড়া চালিয়ে যাও। আমরা চোখ বন্ধ করে পড়ছি, কিন্তু সেই শিকল টানার শব্দ ঘরের চারপাশে ঘুরতে লাগলো। দরজায় টোকা, জানালায় নখ দিয়ে আছড়ানোর মতো শব্দ। অতঃপর ঘরের এক কোণ থেকে ফিসফিসানি, তোমাদের শেষ দেখে ছাড়বো। আমরা চোখ খুলে একে অন্যের দিকে তাকালাম, কিন্তু পড়া থামালাম না। হঠাৎ মোমবাতি নিভে গেল, চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। সেই অন্ধকারে যেন চোখ জলজল করছে। শীতল বাতাসের মধ্যে সেই কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল, তোমরা পার পাবে না, পারবে না। আমি আর রূপা কেঁপে কেঁপে পড়া চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার গলা চেপে ধরছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে সব অন্ধকার। রূপা আমার হাত শক্ত করে ধরলো। তারপর একসাথে জোরে জোরে কালিমা পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মুহূর্তে যেন কিছু ভেঙে পড়ার শব্দ, তারপর চিৎকার। একটা মেয়ের আর্তনাদ ভেসে গেল ঘরের চারদিক থেকে। আমরা দুজনেই মেঝেতে বসে কাঁদতে শুরু করলাম। বিদ্যুৎ ফিরে এলো, ঘর আলোকিত হলো। জানালার বাইরে আর কোনো ছায়া নেই, কোনো শিকল নেই। হুজুর আমাদের জানালেন, দুষ্ট আত্মা দূরে সরে গেছে, কিন্তু পুরোপুরি মুক্তি পেতে তোমাদেরকে পরের 7 দিন একসাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা ভাবছিলাম এই যুদ্ধের শেষটা কোথায় আর আমাদের সাহস কতটা টিকবে। সেই রাতের পর আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, কিন্তু আসলে কি স্বস্তি এসেছিল? 7 দিন ধরে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, এটা জানার পর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। প্রতিদিন বিকেলে রূপা আমার বাড়িতে আসতো, আমরা মিলে মিলে পড়তাম। কিন্তু তৃতীয় দিনেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। সেদিন বিকেলে সূর্য ডোবার আগে আমরা ঘরে বসে সূরা ইয়াসিন পড়ছিলাম। হঠাৎ আমাদের ঘরের আয়নায় ফাটল দেখা দিল। প্রথমে মনে হলো পুরনো আয়না হয়তো চাপ খেয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু না, সেই ফাটল নিজে নিজে ছড়িয়ে ছড়িয়ে বিশাল আকার নিচ্ছে। আর ফাটল থেকে যেন ফিসফিস করে কেউ বলছে, তোমাদের সময় ফুরিয়ে আসছে। আমরা দৌড়ে হুজুরকে ফোন করলাম। তিনি বললেন, আয়না এমন এক জিনিস যেখানে এরা নিজেদের প্রতিবিম্ব দেখে শক্তি নেয়। তাড়াতাড়ি আয়নাটা ঢেকে দাও কোনো কাপড় দিয়ে। আমরা একটা বড় চাদর এনে আয়নাটা ঢেকে দিলাম। তখনই জানালা থেকে কড়া বাতাস ঢুকলো, চাদরটা খুলে গেল, আর আয়নার ফাটল থেকে রক্তের মতো লাল রেখা ছড়িয়ে পড়লো মেঝেতে। রূপা কেঁপে উঠলো। আমি চিৎকার করে বললাম, কালিমা পড়ো পড়ো। আমরা দুজন একসাথে পড়তে শুরু করলাম। হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, চোখের পানি থামছে না। আয়নার ভেতরে হঠাৎ এক মেয়ের মুখ দেখা গেল, সেই দুষ্টু মেয়েটা যার কারণে আমাদের এত কষ্ট। তার চোখগুলো লাল, মুখ বিকৃত, আর সে হাসছে। সেই হাসি যে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। আমি সাহস করে রূপার হাত ধরে আয়নার দিকে তাকিয়ে বললাম, তুই যা, আমাদের ছেড়ে যা। কিন্তু সে হাসি থামালো না, বরং ধীরে ধীরে বলল, তোমরা আমাকে ডাকছো, ছাড়াতে নয়। হুজুরের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, যখন আয়না নিয়ে বিপদে থাকবে তখন আয়নায় তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আর রূপা দুজনেই আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। ধীরে ধীরে আয়নার মুখটা মিলিয়ে যেতে লাগলো, ফাটলগুলো বন্ধ হতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই শেষ ফাটলটা থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আওয়াজ, যেন কয়েকজন মিলে কাঁদছে, হেসে উঠছে আর চিৎকার করছে একসাথে। আমাদের মেঝেতে বসে চোখ বন্ধ করে কোরআন পড়তে লাগলাম। হঠাৎ সবকিছু থেমে গেল। আমরা ধীরে ধীরে চোখ খুললাম। আয়না পুরোপুরি ফেটে গেছে, আর সেখানে আর কোনো ছায়া নেই। সবকিছু আগের মতো হয়ে গেল। কিন্তু রাতে আমরা দুজনে আর ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল পরের হামলাটা হয়তো আরো ভয়ঙ্কর হবে। আয়নার ঘটনার পর আমরা যতই সাহস রাখি, ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। আমরা আরো সতর্ক হয়ে কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। সেই রাতে আমি আর রূপা আবার আমার ঘরে একসাথে ছিলাম। দরজাটা বন্ধ করে বসেছিলাম, যাতে বাইরের কোনো আওয়াজ আমাদের না ভয় দেখায়। কিন্তু যখনই রাত বাড়তে লাগলো, আমরা অনুভব করলাম চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে, যেন ঘরের ভেতর অক্সিজেন কমে আসছে। হঠাৎ দরজার নিচ দিয়ে পড়লো একটা ছায়া। প্রথমে ভেবেছিলাম হয়তো মায়ের। আমরা দুজনে চুপ করে রইলাম। ছায়াটা ধীরে ধীরে দরজার নিচ দিয়ে এদিক ওদিক নড়ছে। রূপা ফিসফিস করে বলল, তানিয়া, পড়া শুরু করো, পড়া শুরু করো। আমরা একসাথে কালিমা পড়তে শুরু করলাম, কিন্তু সেই ছায়া স্থির হয়ে গেল দরজার ঠিক পেছনে। আর হঠাৎ ধপ করে পড়লো দরজার গায়ে, যেন জোরে ধাক্কা খেয়েছে। আমাদের বুক কেঁপে উঠলো। মনে হচ্ছিল যে কোনো সময় দরজাটা ভেঙে যাবে। আমি ফোন তুলে হুজুরকে কল দিলাম। হুজুর বললেন, দরজা খোলো না। আমরা একে অন্যের হাত ধরে কাঁদতে কাঁদতে সূরা ফাতিহা, সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলাম। দরজার পেছনে শোনা যাচ্ছিল, খুলে দাও, শুধু একবার খুলে দাও। রূপার হাত শক্ত হয়ে যাচ্ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। ভয় পাস না, পড়া চালিয়ে যা। কিন্তু সেই আওয়াজ, সেই কান্না, সেই হাসি
আমার নিজেরও চোখে পানি চলে আসছিল। তখনই বাইরে থেকে মায়ের গলা শুনলাম, তানিয়া দরজা খোলো। কিন্তু মায়ের গলা যেন কেমন অদ্ভুত, যেন দুটি কণ্ঠ একসাথে মিশে গেছে, একটা মায়ের আর একটা অজানা এক কণ্ঠ। আমরা দরজা খুলিনি, বরং আল্লাহর নাম নিয়ে পড়া চালিয়ে গেলাম। কয়েক মিনিট পর হঠাৎ সমস্ত আওয়াজ থেমে গেল। দরজার নিচে ছায়া আর নেই, বাইরে থেকে শুধু মায়ের ডাক স্বাভাবিক গলায়। আমি দরজা খুলে দেখলাম মা সত্যি দাঁড়িয়ে আছেন, হাতে পানির গ্লাস। তিনি বললেন, তোমরা কিছু চাইছো? আমরা কোনো উত্তর না দিয়ে শুধু তাকে জড়িয়ে ধরলাম। রাতের সেই বাকি সময়টা আমরা হুজুরের দেয়া তাবিজ আর কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিলাম। কিন্তু তখনও বুঝিনি বড় ঝড়টা এখনো বাকি। সেই রাতের পর আমাদের ভয় যেন চরমে পৌঁছে গেল। হুজুর বলেছিলেন সূরা ফালাক আর সূরা নাস দিয়ে রক্ষা চাইতে, আর আমরা সেটাই করছিলাম। কিন্তু শয়তানি মেয়েটা ছাড়ার পাত্র নয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রুমের জানালায় লাল রঙের আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ যেন হাতের আঙুল দিয়ে জানালার কাছে আঁচড় কেটে লিখেছে, আমি এখনো আছি। রূপাকে ডেকে আনলাম, সে দেখে শিউরে উঠল। আমরা চাদর দিয়ে জানালার কাজ ঢেকে ফেললাম, কিন্তু কাছের ওপাশ থেকে যেন হাসির আওয়াজ ভেসে এলো, একটা মেয়ের, যাকে এখন আমরা দুইজনেই চিনি। বিকেলে হুজুরকে কল দিলাম, তিনি অন্য কাজে অনেক দূরে গিয়েছেন, তাই কলের মধ্যেই কাজ করছিলেন। তিনি বললেন, দুষ্টু মেয়ে জিনটা একদম শেষ চেষ্টা করছে, তোমরা ভয় পাবে না। সেই রাতে আমরা একসাথে শুলাম। দরজার নিচে কোরআনের আওয়াজ যেন একরকম যুদ্ধ চালাচ্ছিল অদৃশ্য কিছুর সাথে। হঠাৎ মাঝরাতে কোরআনের সিডি বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, ঘরের ভেতর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখি ঘরের এক কোনায় দাঁড়িয়ে এক মেয়ের অবয়ব। রূপা আমাকে চেপে ধরে ফিসফিসে বলল, তানিয়া, ওটা কি দেখেছিস? মেয়েটার মাথা নিচু, চুল ঢেকে রেখেছে মুখ, হাতের আঙুলগুলো অস্বাভাবিক বাঁকানো, আর পায়ের কাছে রক্ত পড়ছে, যেন কাছের ওপর পায়ের ছাপ তৈরি করছে। আমরা পড়া শুরু করলাম সূরা আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। আমাদের কণ্ঠ কাঁপছিল, কিন্তু আমরা থামিনি। মেয়েটা ধীরে ধীরে টর্চের আলোয় মিলিয়ে যেতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে হাসি দিয়ে বলল, কাল তোমাদের শেষ রাত। ভোর পর্যন্ত আমরা আর ঘুমাইনি। সকাল হতেই হুজুরকেও সব বললাম। তিনি বললেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এখনই শেষ ধাপ। আমরা জানতাম হয়তো আজ রাতেই সবচেয়ে বড় লড়াই হবে। সেই দিনটা যেন আমাদের জীবনের সবচেয়ে লম্বা দিন। হুজুর সকালে আমাদের বাড়িতে তার জিন পাঠিয়েছেন, সে নাকি পুরো বাড়িতে পানি পড়া ছিটিয়েছে। রূপা আর আমি একসাথে বসে দোয়া পড়ছিলাম, আমাদের মুখে কালিমা, হৃদয়ে কাঁপুনি। রাত গড়াতেই চারপাশের বাতাস ভারী হতে লাগলো, ঘরে এক অদ্ভুত কুয়াশার মতো ধোঁয়া জমতে লাগলো, যেটা আমরা এর আগে কখনো দেখিনি। হঠাৎ জানালার কাছে টোকা পড়ল, টক টক টক। আমরা চমকে উঠে দরজার দিকে তাকালাম। সেই মেয়েটা জানালার ওপাশে দাঁড়িয়ে হাতের নখ দিয়ে কাঁচ আঁচড়াচ্ছে, আর তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আমরা দরজা বন্ধ করে বসে সূরা আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হুজুরও ঘরের ভেতর উচ্চস্বরে কোরআন পড়তে লাগলেন। তখনই হঠাৎ দরজা এমনভাবে কাঁপতে লাগলো, মনে হচ্ছিল একদল লোক মিলে ধাক্কা দিচ্ছে। সেই আওয়াজ, সেই নারীর কান্না, তানিয়া, রূপা, একবার দরজা খোলো। আমরা আর কান দিলাম না, পড়া চালিয়ে গেলাম। এমন সময় দেখলাম হুজুর বললেন, অল্প বাকি, পড়া বন্ধ করো না। আমরা অবাক, হুজুর কিভাবে এখানে এলেন? আমরা তো দেখলামও না। এমন সময় হুজুর বললেন, আমি নাজাস, হুজুর আমাকে পাঠিয়েছেন, ভয় পাবেন না। আমরা বুঝতে পারলাম হুজুরের রূপ ধরে তার জিন এসেছে আমাদের সাহায্যের জন্য। আমরা যেন ভয় না পাই, তাই হুজুরের রূপ নিয়েছে। আমাদের চোখে পানি, মুখে পড়া, কিন্তু মন জুড়ে ছিল একটা কথা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। ঘণ্টাখানেক পর হঠাৎ দরজার কাঁপুনি থেমে গেল, বাইরে নিস্তব্ধতা নেমে এলো, জানালার কাছ থেকে সেই ছায়া মুছে গেল। আমরা ধীরে ধীরে দরজা খুলে বাইরে এলাম। ঘরের বাতাস হালকা, যেন এক অদ্ভুত বোঝা সরে গেছে। হঠাৎ হুজুরের জিন নাজাস হাঁপাতে হাঁপাতে লাগলো। মুহূর্তের মধ্যে আবার সব বদলে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। রূপা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। ঘরটা গুঞ্জন শুরু করলো, বাতাসের গর্জন যেন এক ভয়াবহ ঝড়ের মতো হচ্ছিল। হঠাৎ মেয়েটির চোখে কিছু পরিবর্তন ঘটলো। সেই তৃপ্তি ও হাসি একদিকে চলে গেল, আর তার চোখে আর্তনাদ আর কষ্টের ঝলক দেখতে পেলাম। ঠিক তখনই হুজুরের জিন একটি বিশেষ তাবিজ হাতে নিয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। তাবিজটা যেন কোনো বিশেষ শক্তি ছাড়াতে শুরু করলো। সে আত্মা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। তার শরীরের চারপাশে এক ধরনের আলো ফুটে উঠল এবং সে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। বাঁশের মতো টানা এক আওয়াজে মেয়েটির আত্মা চিরতরে ত্যাগ করলো পৃথিবী, আর ঘরের চারপাশে একটি গভীর নীরবতা চলে এলো। তারপর আমরা একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জানলাম আমরা মুক্ত। আমরা একসাথে হুজুরের জিনকে দূর থেকে ধন্যবাদ জানালাম। সে হাসি দিয়ে বলল, আল্লাহর রহমত, তোমরা মুক্ত হয়েছ। তারপর চোখের সামনে থেকে উধাও হয়ে গেল সেই জিন। যতদিন গেল ততই মনে হলো সেই দুষ্ট আত্মা আর আমাদের জীবনকে ছুঁতে পারবে না। রাতের আকাশ, সূর্য ওঠা, সবই এখন শান্ত ছিল। আমরা নতুন করে জীবন শুরু করতে পারলাম পরিশুদ্ধ হয়ে। আজও মনে পড়ে সেই রাতটার কথা, আর মনে হয়
আমরা একে অপরকে না পেলে হয়তো কোনোদিনই এ ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারতাম না। এটাই ছিল আমাদের যাত্রা, একটি ভৌতিক ঘটনা যা শেষ পর্যন্ত আল্লাহর রহমত কাটিয়ে উঠতে পেরেছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই সহ, এবং আমাদের আজকের সব থেকে ইন্টারেস্টিং যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু ছিল একটি মর্গ রিলেটেড। মর্গের লাশ কাটা ঘরের সামনে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। এটা কিন্তু সত্যিকার বাস্তব একটি সত্য ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো সহ আমাদের আজকের এপিসোড এর যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের একটি নিজস্ব মতামত জানিয়ে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক গুরুত্ব সহকারে আপনাদের মতামতগুলো গ্রহণ করি। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডের কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কার ঘটনাটি, আমরা কিন্তু অনেকজনেই ঘটনার শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কার ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনা রিলেটেড, কোন কাহিনী রিলেটেড ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি মিস্টোরিয়াস লেগেছে, ভয়ানক লেগেছে, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভয়ানক ঘটনাগুলো যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো প্রতি রাত্র 10টার সময় আমরা যে আপলোড করি, সেই ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আমাদের ভিডিওগুলো শুনতে পারবেন। আর আমাদের ঘটনাগুলো কিন্তু বাছাই করা সেরা ঘটনা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মর্গের ঘটনা দেওয়ার, প্রতিনিয়ত চেষ্টা করি অ্যাম্বুলেন্সের ঘটনা, হসপিটালের ঘটনা, গ্রামের যে ভয়ানক ঘটনাগুলো আছে সেই ঘটনা, এবং আপনারা যা সব থেকে বেশি যেই ঘটনাটি শুনতে চান সেটা হচ্ছে মাছ ধরার ঘটনা। এই সব কিছু ঘটনা কিন্তু আমরা একত্রিত করে সব থেকে বেস্ট একটা এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেলের যে ঘটনাগুলো আছে, আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা আছে, অনেক সেরা সেরা ঘটনা, যে ঘটনাগুলো শুনে আপনারা শিহরিত হয়ে যাবেন। আপনারা সত্যিকারের একটা ভয় যে আছে, সত্যিকারের বাস্তব যে ঘটনাগুলো আছে বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে যে ভূত বলতে কিছু ছিল বা এখনো আছে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আর প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি কোনো ঘটনা থাকে, আপনাদের যদি কোনো ঘটনা আপনারা আমাদের কাছে পাঠাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইমেইলে পাঠিয়ে দেবেন আপনার ঘটনাটি। তো প্রিয় লিসেনার্স, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। ভিডিওটি শেষ করবো ঠিক এখনই, কিন্তু ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, উদারত আহ্বান জানাবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি খুব সহজেই আমাদের এরকম ভয়ানক বাছাই করা সেরা ঘটনাগুলো শুনতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি আমি, শাকিল আহমেদ। নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।